জি, আজকে আমরা মূলত হুম, আজকে আমরা মূলত IELTS এর একটু বেসিক ধারণাটা নেওয়ার ট্রাই করব। জানি সবাই এখানে IELTS দিবেন না, বাট ইংলিশ enthusiast হিসেবে এই নলেজ গুলো এটলিস্ট আমাদের থাকা দরকার। যারা ইংলিশ নিয়ে একটু সিরিয়াস তাদের IELTS নিয়েও সিরিয়াসলি একটু ভাবা দরকার। এবং IELTS এর জন্য প্রিপারেশন এর সবচেয়ে ভালো সময় হচ্ছে as early as you can start. সো আমরা যারা ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে আছি, অর্থাৎ ইমিডিয়েটলি এখন আইএলটিএস দিব না মেবি, বাট আফটার 2 or 3 years I have a plan to sit for the exam. Now it's the best time to start for my IELTS. ঠিক আছে, 3 মাস পরে পড়াশোনা করে আপনি আইএলটিএস এ আপনার লেভেল যা সেই লেভেলেরই পাবেন আসলে। বাট আপনি যদি একটু আগে শুরু করেন তাহলে হয়তো বা আপনার লেভেল যদি 6 থাকে, আপনি 1 বছর 2 বছর কাজ করলে এটা 7.5 8 যেতে পারে আর কি। 2 মাসে 3 মাসে খুব বেশি ইমপ্রুভমেন্টটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়। এই কারণে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু ইন্টারেস্ট থাকা দরকার। সো আইএলটিএস মানে আসলে বেসিক্যালি কি? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এই ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা নিয়ে আমাদের এই পরীক্ষার নাম আর কি আইএলটিএস। আইএলটিএস আমাদের কেন দরকার হয় এটা আমরা সবাই জানি, হায়ার স্টাডির জন্য, অর্থাৎ বাইরের ইউনিভার্সিটি গুলোতে আপনার এডমিশন বা স্কলারশিপ যাই বলেন না কেন, এগুলোর জন্য আইএলটিএস দরকার হয় অনেক, প্রায় সব ক্ষেত্রেই। এরপরে মাইগ্রেশনের জন্য, অর্থাৎ পড়াশোনার বাইরে অন্য যে কোনো পারপাসে আপনি যদি বাইরে যেতে চান সেখানে আপনার আইএলটিএস অনেক সময় প্রয়োজন হয়। এরপরে আইএলটিএস স্কোর আপনার ভালো থাকলে আপনার অনেক ধরনের জব অপরচুনিটি খুলে যায়, যেগুলো আসলে আইএলটিএস ছাড়া পসিবল না। আজকে আমাদের এলাকার একটা গ্রুপ আছে, ওখানে একজন লিখছে যে খুব ইচ্ছা করে এলাকায় যে কাজ করতে। আই এম ফ্রম ঠাকুরগাঁও, ওখানকার একটা গ্রুপ আছে আর কি আমাদের, সাবেক বর্তমান সব মিলায়। তো জিজ্ঞেস করছে আপনি কি ধরনের কাজ করতে চান, তো উনি বলছে আমি সাংগঠনিক কাজ করতে চাই, তবে এলাকায় থাকতে গেলে তো চাকরি বাকরিও লাগবে। তখন একজন ডিরেক্টলি জিজ্ঞেস করছে যে ভাই, আপনার যদি আইটি মোটামুটি স্কিল এবং ইংলিশে ভালো স্কিল থাকে আপনার জব দিতে পারবো। তো উনি জিজ্ঞেস করছে যে ভাই একটু ডিটেলস বলবেন। উনি ধম করে জিজ্ঞেস করছে আপনার আইএলটিএস আছে? উনি বলছে না ভাই। এন্ড অফ দ্য কনভারসেশন। আইএলটিএস স্কোর নাই মানে আইএলটিএস স্কোর থাকলে হয়তো ওনার কোনো অপরচুনিটি ওখানে থাকতো। তো এরকম আর কি ব্যাপার। এই স্কোরটা শুধুমাত্র বাইরে যাওয়ার জন্য না, দেশেও আপনার অনেক ধরনের অপরচুনিটি আমাদের জন্য খুলে দেয়। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইংলিশে ইংলিশে ভালো ইংলিশ জানা লোক দরকার হয়। আপনি যদি সিভিতে লিখেন যে আই এম এক্সপার্ট ইন ইংলিশ, এটা যতটা ওয়েট ক্যারি করবে, আপনার যদি একটা আইএলটিএস স্কোর আপনি শো করতে পারেন যে আই হ্যাভ 7 or 7.5, দেন আপনার মানে আপনার গুরুত্ব তার থেকে অনেক বেড়ে যাবে আসলে। সো দেশ এবং দেশের বাইরে ভালো জবের জন্য আইএলটিএসটা অনেক জরুরি। এর বাইরেও স্কিল ডেভেলপমেন্টের জন্য, মানে আপনি স্কোরটা আপনার অতটা দরকার না, বাট আপনি শুধুমাত্র স্কিলটা ডেভেলপ করার জন্য আইএলটিএস দিতে চাচ্ছেন, এটা মোটামুটি আপাতত। ওকে, সবাই একটু মিউট থাকি। যখন পার্টিসিপেশনের সময় আসবে তখন আমরা আনমিউট করবো। অনেক স্কুলের টিচার আছে যারা ইংলিশ পড়ায়, তারা অনেক সময় আইএলটিএস করতে চায় আর কি। এরকম যারা অন্য কোনো টার্গেটে না, নিজেকে ডেভেলপমেন্টের জন্য আইএলটিএস করতে চায়। নয়েজ হচ্ছে কার? আব্দুর রাজ্জাক ভাই। জি। এরপরে আইএলটিএস এর কিছু ফরম্যাট আছে। আইএলটিএস সব আইএলটিএস একরকম না। দুইটা ফরম্যাট আছে বেসিক্যালি, একটা হচ্ছে একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং। সো ফর একাডেমিকটা হচ্ছে ইজ ফর এডুকেশনাল পারপাসেস, অথবা প্রফেশনাল পারপাসে অনেক সময় একাডেমিকটা চায়। সো আপনি বাইরে পড়াশোনা করার জন্য স্কলারশিপ, অ্যাডমিশন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, এগুলো বেশিরভাগ সময় একাডেমিকটা চায়। আর জেনারেল ট্রেনিংটা হচ্ছে পড়াশোনা বাইরে বাকি যে কোনো কাজে, ব্যবসাপাতি, এমনিতে মাইগ্রেশন করতে চাচ্ছেন, এই টাইপের কাজগুলোতে জেনারেল ট্রেনিংটা অনেক সময় প্রয়োজন হয়। কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনাল লেভেলেও জেনারেল ট্রেনিংটা লাগতে পারে। বাট পড়াশোনার জন্য গেলে অবভিয়াসলি আমাদের একাডেমিকটা লাগবে, ইউনিভার্সিটি এডমিশনের জন্য গেলে। এর বাইরে আরেকটা টার্ম আমাদের জানা থাকা দরকার, ইউকেভিআই, ইউনাইটেড কিংডম ভিসা অ্যান্ড ইমিগ্রেশন। এটা হচ্ছে যে আপনি যদি স্পেসিফিকলি লন্ডনে যেতে চান বা ইউকে তে যেতে চান, দেন
you have to register in the UKVI format. So UKVI টা এইগুলোর মতোই। UKVI তে একাডেমিক আছে, জেনারেল ট্রেনিং আছে, ওইটার পরীক্ষা পড়াশোনা সবই সেম। জাস্ট এখানে একটু টাকা বেশি লাগে, তারা এক্সট্রা কিছু সিকিউরিটি মেজার নেয় আর কি, এক্সট্রা ক্যামেরা ট্যামেরা ইত্যাদি থাকে তাদের, এই জন্য এখানে একটু টাকা বেশি লাগে, 5 থেকে 6 হাজার মেবি। আদার দেন দ্যাট the whole preparation and the exam all are same. তাহলে আপনি যদি স্পেশালি ডিটারমাইন হন যে আপনি ইউকে তে যাবেন, দেন এইটাতে আপনাকে রেজিস্টার করতে হবে। এর বাইরে টেস্ট মোডস ছিল দুইটা আসলে, একটা আইএলটিএস অন পেপার আর আইএলটিএস অন কম্পিউটার। শুরুতে এটাই ছিল, করোনার পরে কম্পিউটারটা আগে ছিল, বাট করোনার পরে এটা খুব বেশি পপুলারাইজ হয়েছে, এবং ধীরে ধীরে এখন এমন অবস্থা বিশ্বের অনেক দেশে পেপার নেই। মালয়েশিয়াতে কোনো পেপার বেসড এক্সাম দেওয়া যায় না আইএলটিএস এর জন্য, কম্পিউটার বেসড দিতে হয়। তো এটা আইএলটিএস অন কম্পিউটার বা কম্পিউটার বেসড টেস্ট বলা যায়। বাংলাদেশে এখন আমি যতদূর জানি কয়েকটা জায়গায় শুধুমাত্র পেপার অ্যালাউ করে, বেশিরভাগ জায়গায় কম্পিউটারাইজ করে ফেলতেছে, এবং দিন দিন পেপার বেসড আসলে উঠে যাবে, যেটা বাস্তবতা। So, আমাদের কম্পিউটার বেসড এক্সামের দিকে একটু অভ্যস্ত হতে হবে। এগুলো নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা আছে, আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন, সুযোগ হলে আমরা আরো ডিটেলস অ্যাড করবো ইনশাআল্লাহ। আইএলটিএস এর মডিউল হচ্ছে 4টা, যে 4টা মাধ্যমে আমরা সাধারণত ইংলিশকে ব্যবহার করি, সেই 4টাই: লিসনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। লিসনিংটা হচ্ছে আপনাকে একটা অডিও শোনাবে, এটা শুনে শুনে কিছু কোশ্চেন পেপারও থাকবে, ওই কোশ্চেন পেপারে কিছু কোশ্চেন থাকবে, ওই শুনে শুনে কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ম্যাচিং, এই টাইপের এমসিকিউ, এই টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন। তো 40টা কোশ্চেন থাকে এখানে, মানে 40 মিনিটের পরীক্ষা হয় মোটামুটি 40টা কোশ্চেনে। রিডিংটা হচ্ছে আপনাকে বড় বড় 3টা প্যাসেজ দেবে, ওই প্যাসেজগুলো থেকে আপনাকে 40টা কোশ্চেন সলভ করতে হবে। প্যাসেজ থাকবে, প্যাসেজের পিছনে বা সামনে কোশ্চেন থাকবে, 13, 13, 14, এই হলো 40। এটাতে সময় হচ্ছে 1 hour 60 মিনিটস। সো শুনে অ্যান্সার দেওয়া, পড়ে অ্যান্সার দেওয়া, এরপর হচ্ছে লিখতে হবে। লিখার জন্য 2টা কোশ্চেন দেয়, 2টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় আপনাকে। এগুলোকে টাস্ক বলে আর কি, 2 tasks. For both of the tasks you will get in total 60 minutes. পুরো রাইটিং এর জন্য আপনি 60 মিনিট সময় পাবেন। তাহলে এই গেল 2 ঘন্টা, প্রায় 3 ঘন্টার মতো একটা সিটিং। এই 3টা পরীক্ষা এক সিটিং এ হবে, মানে এক বসাতে শেষ করতে হবে। আর স্পিকিং এর জন্য ভাইভা আকারে পরীক্ষা হবে, এটাতে সময় প্রায় এরকম লেস দেন 15 মিনিটস, 11 থেকে 14 মিনিটের মতো লাগে আর কি। 3টা পার্টে কোশ্চেন করা হয়, ইন ডিটেল আমরা একটু পরে যাব। বাট এটা হচ্ছে আলাদা সিটিং এ হয়, মানে এক বছরতে আপনি লিসনিং, রিডিং, রাইটিং দিয়ে শেষ করবেন, এর পরে হতে পারে অথবা এর আগে হতে পারে স্পিকিংটা, ইভেন সেম ডেতে নাও হতে পারে, বেশিরভাগ সময় আলাদা দিনে হয়। অথবা স্পিকিংটা একদিন আগে বা 2-3 দিন আগে, অথবা একদিন বা 2-3 দিন পরে হতে পারে। ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 উইক, এক সপ্তাহের ভিতরে, প্লাস মাইনাস এক সপ্তাহের মধ্যে এটা হবে। তবে এত ভ্যারি করে না, 1 থেকে 2 দিনের ভিতরে হয়ে যায়। কম্পিউটার বেসডে এখন অনেক সময় সেম ডেতে হয়। আমি যেমন পার্সোনালি যখন কম্পিউটার বেস দিই তখন একই দিনে হয়েছে, সকালে এগুলো দিছি, এরপর জুমার দিন ছিল, জুমার নামাজ খাওয়া দাওয়ার বিরতির পরে স্পিকিং। সো কম্পিউটার বেসড কারণে একদিনে হওয়ার মানে ট্রেন্ডটা বেড়েছে আর কি। এর বাইরে আমাদের আরো কিছু পয়েন্ট জানা দরকার। আমাদের আইএলটিএস রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট দরকার হবে। এনআইডি দিয়েও করা যায়, বাট এটা পরে কনভার্ট করতে হয়, অনেক প্যারা আছে। সো পাসপোর্ট যাদের নাই, ভবিষ্যতে বাইরে যেতে চান অথবা আইএলটিএস দিতে চান, পাসপোর্ট করে ফেলবেন, অনলাইনে অ্যাপ্লাই করে ফেলবেন, খুব ইজি, এখন বাসায় বসে করা যায়। এরপরে কস্টের একটা ব্যাপার আছে, আইএলটিএস এর রেজিস্ট্রেশনের জন্য এখন আপডেট কত 27,000 না কত টাকা লাগে। এর বাইরে আপনি যদি কোথাও কোচিং করতে চান, ওখানে একটা ফি আছে, পাসপোর্ট যদি করতে চান সেখানে একটা ফি আছে। সো ওভারঅল 30,000 থেকে 40,000 একটা মামলা আর কি। তো এটা একটু বাজেট রাখা, যাদের ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট আছে, স্ট্রাগল আছে, তার আগে থেকে একটু এগুলো মাথায় রাখা আর কি। তাহলে এমন আবার চিন্তা করি না যে টাকা পয়সা আগে জড়ো হোক, পরে আমি প্রিপারেশন শুরু করব। না, টাকা পয়সা মানে জমানোর অনেক সময় পাবেন আপনি, আপনার প্রিপারেশন আগে শুরু করে দিতে হবে। রেজাল্ট পাওয়া যায় 3 থেকে 5 দিন পরে কম্পিউটার বেসডে। এখন যেহেতু কম্পিউটারাইজড হবে সব, এটাই আমরা মনে রাখবো। পরীক্ষা হওয়ার পরীক্ষা বলতে এই যেদিন এই 3টা হবে একসাথে, এই সিটিং এক্সাম যেটা,
সেটার 3 থেকে 5 দিনের ক্ষেত্রে আপনি কম্পিউটার বেসড রেজাল্ট পাবেন। আর পেপার বেসডে 13 দিন লাগে আর কি। এই রেজাল্টের ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার্স। 2 ইয়ার্স ফ্রম দ্য এক্সাম ডেট, নট ফ্রম দ্য রেজাল্ট পাবলিকেশন ডেট। রেজাল্ট যেদিন পাবলিশ হয়েছে ওটা না, এক্সাম যেদিন হয়েছে ওই দিন থেকে মাত্র 2 বছর আপনার ভ্যালিডিটি থাকবে। 2 ইয়ার্স। এটা একটা বড় ড্রব্যাক অফ আইএলটিএস। ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো এরকম একটা লিমিট দেওয়া থাকে। জিআরই এর লিমিট একটু বেশি, 5 বছর, বাট আইএলটিএস টোফেল এগুলো 2 বছর। টোফেলও 2 বছর হওয়ার কথা। তো 2 বছর পর্যন্ত এই রেজাল্ট আপনি শো করতে পারবেন, এটাতে অ্যাডমিশন নিতে পারবেন। 2 বছর পার হয়ে গেলে আবার আপনাকে পরীক্ষাটা দিতে হবে, আবার সেম ফি সেম প্রসেস দিয়ে যেতে হবে আর কি। এক্সাম কতদিন পর পর দেওয়া যায়? 1 মাসে পেপারে খুব বেশি হলে 4টা এক্সাম আপনি দিতে পারতেন আর কি, মানে 4টা স্লট থাকতো সারা দেশ মিলাই। এগুলো তো ডিফারেন্ট সেন্টারে পরীক্ষা হয়, তো প্রতিটা সেন্টারে 4টা থাকে এমন না, বাট আপনি যদি সবগুলো সেন্টার ওভারঅল কম্বাইন করেন আপনি দেখবেন যে 4টা দিনে পরীক্ষা হচ্ছে পেপার বেসডে। এখন যদি পেপার উঠে যাচ্ছে এটা নিয়ে আর মাথা ঘামে লাভ নাই। আমরা কম্পিউটারের ক্ষেত্রে এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, কারণ এক সপ্তাহে আপনি 3টা 4টা পরীক্ষা দিতে পারবেন, 3টা 4টা স্লট পাবেন আপনি প্রতি সেন্টারে। কারণ ইজিয়ার, এটা পেপারে তো অনেক লজিস্টিক্স এর ব্যাপার আছে, কম্পিউটারে এগুলো নেই। সো প্রতি সপ্তাহে আপনি চাইলে স্লট পাবেন আর কি কম্পিউটারে। এর বাইরে আরেকটা টার্ম আছে, এনকোয়ারি অন রেজাল্টস, ইওআর। আমরা ছোটবেলায় বৃত্তি পরীক্ষা বা এসএসসি এইচএসসি এর পরে বোর্ড চ্যালেঞ্জ করতে শুনেছি, তাই না? অমুক সাবজেক্টে খারাপ আসছে, এটা এত খারাপ আসার কথা না, সো বোর্ড চ্যালেঞ্জ করে। ওই জিনিসটা হচ্ছে এনকোয়ারি অন রেজাল্ট। অর্থাৎ আপনি পরীক্ষা দেওয়ার পরে কোন একটা মডিউলে আপনি যদি শিওর থাকেন আপনি 7 পাওয়ার মতো যোগ্য এবং সেরকম পরীক্ষা দিয়েছেন, বা আপনাকে 5 দিয়েছে বা 6 দিয়েছে, দেন ইউ ক্যান ফাইল ফর ফাইল অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনকোয়ারি অন রেজাল্টস। এটার জন্য ফি দিতে হয় একটা 6 থেকে 8,000 টাকার মতো। এটা রেজাল্ট পাওয়া যায়, ডিপেন্ড করে 2 দিন থেকে 21 দিনের ভিতরে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইনকোয়ারি অন রেজাল্টস করার পরে আপনার যদি কোনো একটা মডিউলে 0.5 বৃদ্ধি পায়, ঠিক আছে, 4টা তো মডিউল তাই না, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, কোনো একটা মডিউলে যদি 0.5 বৃদ্ধি পায় আপনাকে এই ইওআর অ্যাপ্লাই টাকাটা পুরোটা তারা রিফান্ড করে দেবে আর কি, ফেরত দেবে। বাট যদি বৃদ্ধি না পায় তাহলে আস্তে করে টাকাটা তারা রেখে দেবে। এই হচ্ছে ব্যাপার ইওআর। অনেক সময় প্রয়োজন হয়ে যায় এটা, স্পিকিং এ বা রাইটিং অনেক সময় প্রত্যাশা থেকে কম মার্ক চলে আসে, ইওআর করলে দেখা যায় যে 0.5 বা একটু একটু বেড়েছে, বেশিরভাগ সময় বাড়ে বলে মনে হয় আর কি। তো আমরা প্রত্যাশা করবো যে এইসব ঝামেলা যেন না যেতে হয়, পরীক্ষা একবারই দিয়ে একবারে যেন আমরা আমাদের প্রত্যাশিত স্কোর পাই। আচ্ছা, এখন আইএলটিএস এ 7 যে পাই, শুনেন না অনেক ফেসবুকে যে আইএলটিএস এ 7 পাইছে, এটা তাহলে কতর মধ্যে 7? 100 এর মধ্যে না, কিন্তু 9 এর মধ্যে 7, তাই না? আইএলটিএস এর ব্যান্ড স্কোর হচ্ছে 9, 9 হচ্ছে হাইয়েস্ট, 9 এর মধ্যে মার্ক করা হয়। সো 9 এর মধ্যে 7 পায় লোকজন আর কি, মানে যতই পায় সেটা 9 এর মধ্যে পায়। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং ওভারঅল। ইন্ডিভিজুয়াল বলতে প্রতিটা মডিউলে আপনাকে 9 এর ভিতরে মার্কিং করা হয়, এটা আবার এভারেজ করে ওভারঅল একটা আপনার ব্যান্ড স্কোর দেয়। সো এই 9 তাহলে কিভাবে আসে? 9টা কোশ্চেন থাকে কি এরকম না, লিসনিং এ আমাদের 40টা কোশ্চেন থাকে। এই 40টার মধ্যে আপনি যদি 9 পেতে চান আপনাকে 39 আউট অফ 40, অর্থাৎ খুব বেশি হলে আপনি একটা ভুল করতে পারবেন, একটার বেশি ভুল করলেই ইউ উইল গেট লেস দ্যান 9। এরপরে এভাবে অনেকগুলো ভাগ করা আছে, 35টা, অর্থাৎ 5টা পর্যন্ত ভুল গেলে আপনি 8 পাবেন, আর 10টা পর্যন্ত ভুল গেলে আপনি 7 পাবেন ফর লিসনিং এন্ড রিডিং। রিডিং এর প্রায় সেম, 10টা পর্যন্ত গেলে, অর্থাৎ 30 হচ্ছে বেঞ্চমার্ক ফর 7, 35 is the benchmark for 8, 39 is for 9। এদিকে 6 পয়েন্টটা অনেক জায়গায় গ্রহণযোগ্য, 7 হচ্ছে ভালো স্কোর আসলে বেসিক্যালি, 6টা অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য, অনেক ক্ষেত্রে কাজ চলে। তো 23 পেলে হচ্ছে 6। তাহলে চিন্তা করেন 40টার মধ্যে ভুল যাচ্ছে কয়টা? 17টা। 17টা পর্যন্ত ভুল গেল আপনি একটা গ্রহণযোগ্য স্কোর পাচ্ছেন। তাহলে আইএলটিএসটাকে এত কঠিন ভাবা উচিত না আসলে, বেসিক যদি আমাদের ক্লিয়ার থাকে, আমাদের যদি একটু ল্যাঙ্গুয়েজের প্রতি অভ্যস্ততা থাকে। তো আমাদের অবশ্যই যাদের টুকটাক বেসিক আছে 7+ টার্গেট করা উচিত। 7টা হচ্ছে গ্রহণযোগ্য মোটামুটি সব জায়গাতেই, কিছু এক্সট্রিম কেস বাদ দিয়ে 7 পেলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার আইএলটিএস নিয়ে কোনো প্রবলেম হবে না। এগুলো লিসনিং এন্ড রিডিং। আর রাইটিং এর জন্য, আচ্ছা, এখানে এসি আর জিটি মানে হচ্ছে, এসি মানে হচ্ছে একাডেমিক, জিটি মানে জেনারেল ট্রেনিং।
জিটিতে একটু আলাদা আছে রিডিং এর জন্য, এটা আমাদের দরকার হবে না আশা করি, একাডেমিক গুলো লাগে। রাইটিং এর জন্য আমাদের মার্কিংটা হচ্ছে যে দুইটা টাস্ক থাকে, টাস্ক 1 আর টাস্ক 2। এর মধ্যে টাস্ক 2 তে লিখতে হয় বেশি, 250 বার লিখতে হয়, আর টাস্ক 1 এ 150 বার লিখতে হয়। এখানে টাস্ক 2 এর মার্কের গুরুত্ব বেশি। টাস্ক 2 কে যা পাবেন সেটাকে 2 দিয়ে গুণ দেওয়া হয়, গুণ দিয়ে পুরোটাকে 3 দিয়ে ভাগ দিয়ে মার্কটা পাওয়া যায় আর কি। এটা জাস্ট ফর্মুলা আকারে এখানে দেখিয়েছি, সংক্ষেপে বললাম। ও এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই, আইএলটিএস যখন শুরু করবেন এগুলো জেনে যাবেন। এর বাইরে কোথা থেকে আমরা প্র্যাকটিস করবো আইএলটিএস এর জন্য, আমাদের ম্যাটেরিয়ালস গুলো কি হবে? সো বাজারে প্রচুর বই আছে, আইএলটিএস আসলে একটা মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, মানে প্রচুর টিচার, প্রচুর কোচিং সেন্টার, প্রচুর লেখক বই লেখে ইত্যাদি ইত্যাদি। তবে মনে রাখবেন যে আপনি যত ভালো টিচারই হন হন না কেন, আইএলটিএস এর স্ট্যান্ডার্ড একদম 100% মেনটেন করে বই লেখা বা কোশ্চেন লেখা বা ম্যাটেরিয়ালস লেখাটা খুবই চ্যালেঞ্জিং। কারণ ওদের ম্যাটেরিয়ালস লিখে একদম হাজার, মানে কি বলে, বছরের পর বছর ধরে অভিজ্ঞতা হওয়া লোকজন, এবং একজনে লিখে না, একটা বডি থাকে, অনেকজন মিলে লিখে এটাকে রিভিউ করে দেন পরীক্ষাটা নেয়। তো এই জন্য আমরা অফিসিয়াল ম্যাটেরিয়ালস গুলো থেকেই প্র্যাকটিস করার ট্রাই করবো। সেগুলো হচ্ছে কেমব্রিজ বুকস, এটা হচ্ছে মেইন সোর্স ফর প্র্যাকটিসিং। তাহলে কেমব্রিজের বই 1 থেকে এরকম 19টা পর্যন্ত বের হয়েছে আর কি, ছোট ছোট বই। এই বইগুলো বেসিকলি টেস্ট পেপারস ফ্রম দ্য প্রিভিয়াস এক্সামস, মানে আগের এক্সামের প্রশ্নপত্র। তো প্রতিটা বইয়ে 4টা করে টেস্ট পেপার থাকে, টেস্ট কোশ্চেন মানে এক্সাম থাকে। সো প্র্যাকটিস করার জন্য এগুলো বেশ ভালো। তবে কথা হচ্ছে যে এগুলো তো আইএলটিএস টেস্টটা তো দিন দিন ইভলভ হয়, চেঞ্জ হয়, কিছু ফরম্যাট, কিছু স্টাইল, কোশ্চেন টাইপের চেঞ্জ আসে। এজন্য 1 থেকে আপনার 1 থেকে 7 পর্যন্ত এগুলো না কিনলে হয়, এগুলো বেশ প্যাকেজ। আপনারা 8 থেকে 19 পর্যন্ত এগুলো কিনতে পারেন যাদের আইএলটিএস দেওয়ার ইচ্ছা আছে। সো 8, 9, 10, 11 এভাবে 19টা, এভাবে কয়টা হয়, 12টা হয় সম্ভবত। প্রতিটা বইয়ের দাম আপনারা বাংলাদেশে 400-500 টাকা, ইভেন আরো কমে পেতে পারেন আর কি। অনলাইনে অর্ডার দিয়ে এগুলো কিনতে পারেন, অথবা বড় বড় লাইব্রেরি যেগুলো আছে, জেলা শহরের ভালো লাইব্রেরি, ঢাকার তো যে কোনো লাইব্রেরিতে আপনারা পাবেন কেমব্রিজের বই। এর বাইরে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, আইএলটিএস অফিসিয়াল, এরকম কিছু ওয়েবসাইট আছে। এরা আসলে বেসিক্যালি আইএলটিএস এর অথরিটি, ব্রিটিশ কাউন্সিল, আইডিপি। সো এদের ওয়েবসাইট গুলো থেকে যে ম্যাটেরিয়ালস গুলো পাবেন এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এগুলো ওভারঅল আইএলটিএস সম্পর্কে আমাদের ইন শর্ট আইডিয়া। এখন চলেন আমরা চলে যাব স্পিকিং এর ভিতরে, যেহেতু আমাদের কোর্সটা স্পোকেন ইংলিশ। আমরা ওভারঅল আইএলটিএস জানার পরে এখন একটু স্পিকিং মডিউলে কি হয় এগুলোতে যেতে চাই। তাহলে স্পিকিং মডিউলে আমরা একটু আগে দেখলাম যে 11 থেকে 14 মিনিট সময় লাগে, এবং এটা আগে আপনার অনলাইন অফলাইন 2 মোডেই চালু ছিল। অনলাইনে পরীক্ষা হতো জুমের মাধ্যমে, আবার অফলাইনে ফেস টু ফেস পরীক্ষা হতো। বাট দিন দিন ফেস টু ফেসটা উঠে গেছে বললেই চলে, এখন সব পরীক্ষায় বেসিক্যালি অনলাইনে হয়। আমি যেমন প্রথমবার যখন পরীক্ষা দিই তখন ফেস টু ফেস দিয়েছিলাম, বাট সেকেন্ড বার যখন পরীক্ষা দিয়েছি কম্পিউটার বেস ছিল, সেটা অনলাইনে পরীক্ষা দিয়েছি জুমে বসে। তবে এটা আবার ভাবিয়েন না যে অনলাইন মানে আপনি আপনার বাসায় বসে মোবাইলে বা ল্যাপটপ পরীক্ষা দিবেন, এমন না। ওই অনলাইন হলেও এটা আপনার টেস্ট সেন্টারে যে তাদের নির্ধারিত রুমে, তাদের নির্ধারিত কম্পিউটার, নির্ধারিত ক্যামেরায় বসে পরীক্ষা দিতে হবে। ওখানে আপনি পাসপোর্ট ছাড়া আর কিছু নিয়ে যেতে পারবেন না, নট ইভেন আ পেন্সিল অর পেন, কলম কাগজ কিচ্ছু নিতে পারবেন না, জাস্ট ইউর পাসপোর্ট এন্ড আপনি পোশাক পোশাক আশাক পরে আপনি আর পাসপোর্ট, এই আর কি। আর কিছু নিতে পারবেন না ভিতরে। তাহলে টেস্ট ডে বললাম আমরা একই দিনে বা 1 থেকে 7 দিন আগে পরে। এখন ভিডিও কল হয়, ফেস টু ফেস এখন আর হয় না, আগে এটা হতো, আগে 2টাই হতো। এখন প্রশ্ন করা হবে আপনাকে 11 থেকে 14 মিনিট। এর মধ্যে 3টা ভাগ থাকবে, মেইন পার্টস হচ্ছে 3টা পার্টে 3 ধরনের কোশ্চেন করা হবে। বাট এখানে দেখেন একটা এক্সট্রা মার্ক আছে, তার মানে এটা একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে মেইন পার্ট 3টা, অফিসিয়ালি পার্ট 3টাই, কিন্তু এর আগে আরেকটা পার্ট আছে যেটাকে আমরা পার্ট 0 বলতে পারি। যেহেতু পার্ট 3টা, সো এটাকে 1 না বলে আমরা পার্ট 0 বলতে পারি। এটা হচ্ছে আপনি বেসিক্যালি ওই যে বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। সো তার সাথে আপনার প্রথম যখন ফেস টু ফেস বা অনলাইনে যখন ক্যামেরায় মোলাকাত হলো, ওই সময়ে বেসিক কিছু এটিকেটস, ভদ্রতা ইত্যাদি ইত্যাদি, ইমপ্রেশনের ব্যাপার আর কি, এটা পার্ট 0 বলতে পারি আমরা। এখানে আপনার নাম জিজ্ঞেস করে আপনার পাসপোর্ট দেখতে যাবে ইত্যাদি। সো এখানে পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করার একটা ভালো উপায়।
ভালো সুযোগ। এখানে কোনো মার্কিং হবে না। কিন্তু আপনি যদি একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারেন, আপনার বাকি এক্সামটা একটু আপনার কাছে প্রেশারটা কম মনে হবে আরকি। বলা যায় যে মার্কও ভালো আসতে পারে। তো এখানে আমাদের কাজ হচ্ছে ন্যাচারাল থাকা, স্মাইলি ফেস নিয়ে থাকা। একদম ভয় পাইছেন বা খুব উম বাজেভাবে তাকিয়ে আছেন বা একেবারে হ্যাঁ, হ্যাঁ করে দাঁত বের করে হাসছেন এরকম না। জাস্ট স্মাইলিং ফেস আরকি থাকবে। আই কনট্যাক্ট মেইনটেইন করতে হবে। সো আই কনট্যাক্ট এর ক্ষেত্রে আবার আমরা অনেকে নার্ভাস হয়ে যাই। আমরা কথা বললে নিচে তাকায় কথা বলি বা ঘরের কোণায় এভাবে তাকায় স্মরণ করি। আমি আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও। এটা বলতে অনেক সময় আমরা উপরে তাকাই ইংলিশে। সো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের তাকাতে হবে মানুষটার দিকে। এখন এখানে ২ টা ব্যাপার আছে। একটা হচ্ছে তাকানোর ২ টা জায়গা। একটা হচ্ছে ক্যামেরাটা, এই ক্যামেরা। আরেকটা হচ্ছে যে স্ক্রিন। এই যে দেখেন আমি এখন স্ক্রিনে তাকাইছি। আপনারা কিন্তু আমাকে দেখে বুঝবেন যে আমি একটু নিচে মনে হয় তাকাচ্ছি। বাট honestly আমি স্ক্রিনের একদম মাঝে তাকাইছি। বাট এখন দেখেন, এখন আমি ক্যামেরায় তাকাইছি। এখন আপনারা দেখে মনে হবে যে হ্যাঁ, এখন আপনাদের দিকে আমি তাকাইছি। সো এই ২ টাকে আপনি কাজে লাগাতে পারেন। আপনার যদি মানুষটার দিকে তাকায় কথা বলতে খুব আনইজি লাগে, আপনি ক্যামেরায় তাকাবেন। তার দিকে তাকাবেন না, আপনি ক্যামেরায় তাকায় কথা বলবেন। হাত পা নাড়াবেন, হাসবেন ক্যামেরার দিকে তাকায়। যদি এটা আপনাকে হেল্প করে পার্সোনালি। আর যদি আপনার ক্যামেরার দিকে তাকাইতে আনইজি লাগে যে, "এরে ভাই একদম ক্যামেরায় তাকালে তো মনে হচ্ছে চোখে চোখ।" তাহলে তার দিকে তাকান। আপনি ভেবে নিবেন যে আপনি একটা একটা ছবির দিকে তাকায় কথা বলতেছেন। দ্যাটস ইট। সো রিয়েল পারসন বা রিয়েল লাইফে আপনার যদি চোখে তাকায় কথা বলতে আনইজি লাগে, দেন ইউ ক্যান নেভিগেট বিটুইন দিস টু অপশনস। হয় স্ক্রিনে তাকাতে পারেন অথবা ক্যামেরায় তাকাতে পারেন। ফিল করবেন যে জাস্ট একটা ডিজিটাল বস্তুর সামনে আপনি কথা বলছেন। এবং যার সাথে কথা বলছেন এর সাথে আপনার জীবনে আর কোনোদিন দেখা হবে না। সো আজকে যদি আপনি একটু ভুল করেন, কি আসে যায় তাতে তার সামনে? সো লজ্জার কিছু নেই আরকি। মন খুলে কথা বলবেন, হাত পা নাড়াবেন, হাসবেন, স্মাইল করবেন এভাবে। আ এই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে যে ইউ আর কনফিডেন্ট অ্যান্ড ইউ আর রিল্যাক্সড, ইজি। পোলাইট থাকতে হবে বাট কনফিডেন্ট থাকতে হবে। অ্যারোগ্যান্স শো করা যাবে না। আবার লজ্জা পেয়ে কথাই বের হচ্ছে না এরকমও না। তো এই পোলাইট অ্যান্ড কনফিডেন্স, নট শাই, নট নট অ্যারোগ্যান্ট বাট পোলাইট অ্যান্ড কনফিডেন্ট। এবং স্মাইল বলার পর আমরা বলছি কিপ স্মাইলিং। কারণ হচ্ছে অনেক সময় পরীক্ষা মানে অপ্রীতিকর পরিবেশ চলে আসতে পারে যেটা আপনাকে প্রেসারে ফেলবে। হয়তোবা এক্সামিনার একটু রুড অথবা এক্সামিনার নিচে তাকায় আছে। অথবা আপনি কথা বলার সময় দেখবেন এক্সামিনার হঠাৎ করে কি যেন লিখতেছে। আপনি যদি ভয় পেয়ে যান, হায়, হায় ভুল করলাম মনে হয়। সো এগুলো তারা করতে পারে আপনাকে টেস্ট করার জন্য। সো ইউর জব ইজ টু কিপ স্মাইলিং। সে ঝাড়ি দিলেও আপনি স্মাইল করবেন। ঝাড়ি দিবে না, বাট আমি বলতেছি আরকি। ঝাড়ি দেওয়ার প্রশ্নে ওঠে না। প্রফেশনালি সে ডিল করবে আপনার সাথে। বাট আপনার মানে পারফরম্যান্স ভালো হোক বা খারাপ হোক, সে মনোযোগ দিক বা না দিক, সে হাসুক বা না হাসুক, আপনি হেসে, হেসে কথা বলবেন। এরপরে এখানে আমাদের যদি সুযোগ আছে একটু ভালো ইমপ্রেশন ক্রিয়েট করার, আমরা মাই নেম ইজ অমুক বলতে পারি যে পজ নিয়ে আমরা যেভাবে বলি আরকি। ক্লাসেও আমরা যেভাবে বলতাম আরকি পজ নিয়ে। এভাবে না বলে আমরা একটু কন্ট্রাক্টেড ফর্মে বলবো। আমরা যেগুলো শিখলাম কানেক্টেড স্পিচ শিখতে যেগুলো আমরা শিখলাম এগুলোকে এপ্লাই করব। সো নেম ইজ না বলে ডিরেক্টলি বলবেন মাই নেমস অমুক। এভাবে বলতে পারেন আরকি। এটা স্মল ম্যাটার বাট ইট ক্যান ক্রিয়েট এ পজিটিভ ভাইব। এরপর আপনাকে আপনার আইডি দেখতে চাবে। মে আই সি ইউর আইডি? তখন যদি আপনি বলেন ইয়েস, এইটা বলা যায়। বাট আপনি আরেকটু প্রফেশনালি বলতে পারেন যে অফ কোর্স, হিয়ার ইট ইজ। ঠিক আছে? অথবা সিউর, হিয়ার ইট ইজ। অথবা হিয়ার ইউ আর, হিয়ার ইউ গো। এরকম ভাবে আমরা একটু প্রফেশনালি মানে কিছু সেন্টেন্স এড করব। মে আই সি ইউর আইডি? ইয়েস, এরকম না। ইয়েস মানে আপনি আর কিছু বলতে পারতেছেন না। সো আপনাকে সিউর, হিয়ার ইট ইজ। অথবা হিয়ার ইজ মাই পাসপোর্ট। সো আপনাকে ক্যামেরার সামনে এটা ওপেন করে দেখাতে হবে আরকি। এই হচ্ছে পার্ট 0 এর কাজ। বেসিক্যালি আপনি রুমে ফেস টু ফেস হলে রুমে ঢুকে কিভাবে বসতে হবে এই ব্যাপারগুলো থাকতো। বাট কম্পিউটারে যখন আমরা বসবো জাস্ট ক্যামেরায় সে আসবে, আপনিও ক্যামেরায় আসবেন। একটু হাসি মুখে তার দিকে তাকায় নড করবেন, দ্যাটস ইট। এরপরে কাজ শুরু আরকি। এবং যখন সুযোগ পাবেন এরকম একটু পজিটিভ আম ইনপুট দেওয়ার ট্রাই করবেন। এরপরে বেসিক্যালি চলে যাবে পার্ট 1 এ। এখন হচ্ছে মার্কিং শুরু হবে। মানে আগের এতক্ষণ যা বললাম এগুলো শুধু ভাবসাব আরকি। এই ভাবসাব কাজে দেবে যদি এখন পরেরগুলো আপনি মোটামুটি ভালো করতে পারেন।
সো পার্ট 1 এ আপনাকে বেসিক্যালি জিজ্ঞেস করবে অল অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনার নাম কি আবার জিজ্ঞেস করতে পারে। এরপর আপনি কোত্থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম, অথবা হোয়ার ইজ ইউর হোম টাউন, হোয়াট ইজ ইউর হোম টাউন, এভাবে এগুলো জিজ্ঞেস করতে পারে। এরপরে হোয়াট ইজ ইউর প্রফেশন, অথবা হোয়াট ডু ইউ ডু, আর ইউ স্টুডেন্ট অর আর ইউ ডুইং এনি জব, এই ধরনের বিষয়, অথবা ডু ইউ ওয়ার্ক এনিওয়্যার, এগুলো জিজ্ঞেস করতে পারে। এরপরে আপনার ফ্যামিলি জিজ্ঞেস করতে পারে, আপনার উম, পছন্দের খাবার, পছন্দের ফুল, পছন্দের ঘোরার জায়গা, ফেভারিট পার্সন। এরপরে আপনি নিউজ পেপার পড়েন নাকি, টিভি দেখেন নাকি, আপনি মোবাইল ফোন পছন্দ করেন নাকি ল্যাপটপ ইউজ করতে পছন্দ করেন, এই টাইপের, মানে আমি জাস্ট বানায় বলতেছি আর কি। অল অ্যাবাউট ইয়োর সেলফ, দেখবেন কোশ্চেন গুলো সব আপনি সম্পর্কে। এমন ভাবে জিজ্ঞেস করবে না যে মোবাইল ফোনের উপকারিতা কি, জিজ্ঞেস করবে যে আপনি মোবাইল ফোনে, মানে বেশি কঠিন হয়ে যাচ্ছে। ধরেন জিজ্ঞেস করবে না যে বাগান থাকার উপকারিতা কি, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কি বাগান আছে, আপনার বাগানে কি কি আছে, আপনি বাগানে সময় কাটাতে কিরকম ফিল করেন, এই যে আপনাকে সম্পর্কে জিজ্ঞেস করবে। সো পার্ট 1 ইজ অল অ্যাবাউট ইয়োরসেলফ। এখন এটার সুবিধা হচ্ছে যখন আপনাকে সম্পর্কে জিজ্ঞেস করবে তখন আপনি অনেস্টলি জাস্ট আপনি যেটা ফিল করেন বা আপনার যে এক্সপেরিয়েন্স আছে সেটা অনেস্টলি আপনি বলে দিতে পারেন। এখানে আর নতুন করে আইডিয়া জেনারেট করা বা কি বলবো এই খুঁজে বেড়ানোর, হাতিয়ে বেড়ানোর সমস্যাটা থাকে না। এই জন্য পার্ট 1টা দ্য ইজিয়েস্ট পার্ট ইন দ্যাট সেন্স। তবে এখানে আপনি খেয়াল রাখতে হবে, যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডু ইউ হ্যাভ এনি গার্ডেন ইন ইয়োর হাউস, আপনি যদি বলেন ইয়েস, ইয়েস বললে কাজ তো চলে যায়, ওকে আপনার গার্ডেন আছে বুঝলাম, বাট আপনাকে আমি মার্ক করবো কিভাবে? একজন মানুষ ইয়েস বলছে, এটা দেখে তাকে 6 দিব না 7 দিব? আই ক্যানট জাজ হিম বেসড অন জাস্ট ওয়ান ওয়ার্ড। সো ইউ হ্যাভ টু প্রোভাইড সাম কনটেক্সট, সাম ম্যাটেরিয়ালস ফর দ্য এক্সামিনার টু জাজ ইউ। তাহলে এই জন্য আপনার কাজ হচ্ছে কিছু সেন্টেন্স বলা। ইয়েস না বলে ইউ হ্যাভ টু সে লাইক, ইয়েস আই হ্যাভ এ স্মল গার্ডেন অন in the backyard of my house. It's basically there. I basically have some flower plants and some vegetables. এই যে এই কনটেক্সটটা আমি অ্যাড করলাম যে ইয়েস আমার একটা গার্ডেন আছে, বাসার পিছনে আছে, ওখানে কিছু ফ্লাওয়ার প্ল্যান্টস আছে এবং কিছু ভেজিটেবল আছে। এইটা হচ্ছে আমাদের পার্ট 1 এর কাজ, যে আমি 3 থেকে 5 সেন্টেন্সে অ্যান্সার গুলো দিব আর কি। আচ্ছা, আবার এইটা বলতে যে আপনি আবার লম্বা করবেন না যে আমার এখানে গাঁদা ফুল আছে, জানেন গাঁদা ফুল কোত্থেকে পেয়েছি? আমি ফ্রেন্ডের বাসা থেকে এনেছি। গাঁদা ফুলগুলো ইদানিং ভালো প্রোডাকশন দিচ্ছে না, আমার মনে হয় কিছু ফার্টিলাইজার দিতে হবে। আমি এরকম আপনি চাইলে তো অন এন্ড অন কন্টিনিউ করতে পারেন, বাট পার্ট 1 এ এটা করা যাবে না। এটা করার সময় আছে নিচে। পার্ট 1 এ আমাদের কাজ হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া উইদিন 3 to 5 sentences, not less than that, not more than that। ঠিক আছে? তাহলে পার্ট 1 এ আমাকে এরকম 3 থেকে 4টা কোশ্চেন করবে। ধরেন বাগানের কথা বলছে, আপনি বললেন যে বাগান আছে ইত্যাদি ইত্যাদি। দেন জিজ্ঞেস করবে যে হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম ইন ইওর গার্ডেন, আপনি বাগানে কতক্ষণ সময় দেন বা কত ঘন ঘন সময় দেন। তাহলে আপনি বলবেন এভরি ডে whenever I am free I go to my garden, I try to take out the weeds and I water the plants. That's my daily routine basically. অথবা আপনি বলতে পারেন যে actually probably it will be 3 to 4 times a week because I don't get time to go to my garden daily. I'm a busy person. I have study. I'm also a part-time. এরকম অনেক কিছু আপনি অ্যাড করে দিতে পারেন যে 3 থেকে 4 দিনে যাই, প্রতিদিন পারি না, আমি স্টুডেন্ট, পাশাপাশি পার্ট টাইম জব করি, এই কারণে। সো এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ ইউর ফেভারিট প্ল্যান্ট ইন ইউর গার্ডেন, কথার কথা। তাহলে আপনি বললেন যে আই হ্যাভ এ রোজ বুশ and it's very demanding actually. I have to spend a lot of time there to take care of them. So it's my favorite plant from my garden, অথবা in my garden। এই যে 3টা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করলো আপনার গার্ডেন নিয়ে, দ্যাটস বেসিক্যালি পার্ট 1 এরকম। সো শুরুতে আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার নাম, আপনি কোত্থেকে এসেছেন, এগুলো 1-2টা কোশ্চেন। দেন যে কোনো একটা টপিকে যেমন গার্ডেন নিয়ে এরকম 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন, অথবা আপনার বিজনেস নিয়ে, অথবা আপনার স্টাডি নিয়ে, নিউজ পেপার নিয়ে, এরকম যা কিছু আছে। ঠিক আছে, বোঝা গেল পার্ট 1। এরপরে পার্ট 2 তে যাব, এটা হচ্ছে কিউ কার্ড বলা হয়। এখানে একটা কার্ড দেবে আপনাকে, ওই কার্ডে হচ্ছে
একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে। সো কথা চাইল্ড লেবার শিশু শ্রম নিয়ে কিছু একটা জিজ্ঞেস করব। এরপরে আপনাকে হয়তো আপনার নিজের ওইটার কিছু সাব পয়েন্ট দেওয়া থাকবে যে আপনার এরিয়াতে চাইল্ড লেবারের প্রকোপটা কেমন। এরপরে আপনি এটাকে আহ, আপনার কেন মনে হয় যে চাইল্ড লেবার আপনার এরিয়ায় আছে, এরপরে এটা কিভাবে দূর করা যেতে পারে। এরপরে এরকম আর কি ৩-৪টা সাব পয়েন্ট এখানে দেওয়া থাকবে। বাট মেইন পয়েন্টটা হবে যেটা উপরের কোশ্চেনটা থাকবে। ঠিক আছে? এই হচ্ছে একটা কিউ কার্ড। এই কিউ কার্ডটা যখন ফেস টু ফেস এক্সাম হতো তখন একটা কাগজ সাপ্লাই দিত আপনাকে আর কি। ওই কাগজে কোশ্চেনটা থাকতো। বাট যখন মানে জুমে হচ্ছে তখন স্ক্রিন শেয়ার করবে সে। স্ক্রিন শেয়ার করে ও কোশ্চেনটা আপনার স্ক্রিনে দেখাবে। দেখানোর পরে আপনাকে বলবে ইউ হ্যাভ 1 মিনিট টু টেক প্রিপারেশন। তাহলে কোশ্চেনটা শেয়ার করার পরে আপনি জাস্ট 1 মিনিট সময় পাবেন এটা সম্পর্কে কি বলবেন এটা চিন্তা করে নিতে। এবং ওই চিন্তা করার সময় আপনাকে একটা তারা খাতা মানে পেজ দিবে, সাদা পেজ, পেন অথবা পেন্সিল দিবে, এখন সম্ভবত পেন দিবে। ওইটা দিয়ে আপনি পয়েন্টগুলো লিখে নিতে পারবেন, সাব পয়েন্টগুলো, যে হ্যাঁ আমি কি পয়েন্ট নিয়ে কি বিষয়ে কথা বলবো। জাস্ট পয়েন্টগুলো ওয়ান অর টু ওয়ার্ডস করে করে আপনি পয়েন্ট লিখে নেবেন। এরপরে যখন 1 মিনিট শেষ হবে তখন বলবে ইউ মে স্টার্ট নাও। স্টার্ট নাও বলার পরে আপনাকে 2 মিনিট ধরে কথা বলতে হবে। মিনিমাম 1 মিনিট অবশ্যই বলতে হবে। 2 মিনিট পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে আর কি। So, আমাদের টার্গেট থাকবে 2 মিনিট ধরে আমরা যেন যে কোনো টপিকে কথা বলতে পারি। তাহলে এটার জন্য অনেক বেশি প্র্যাকটিস দরকার। দেখেন ডে টু ডে লাইফে আমরা হয়তো কথা বলতে পারি, হাউ আর ইউ, আই এম গুড, ওয়্যার হ্যাভ ইউ বিন, আই হ্যাভেন্ট সিন ইউ ফর 2 days। আপনি বলবেন যে আই ওয়েন্ট টু মাই গ্র্যান্ডমাদার্স হাউস। এই যে ডেট ব্যাক টু ব্যাক ডায়ালগ গুলো আমরা হয়তো করতে পারি। বাট একটা টপিকে ইন ডেপথ 2 মিনিট ধরে কথা বলা, এটা যারা অভ্যস্ত না তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। এবং প্র্যাকটিস করতে আপনাকে হেল্প করবে আমাদের মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই অথবা বড় ভাই জ্যাম। মনে আছে জ্যামের কথা আপনাদের? প্রতিদিন প্রতি ক্লাসে যে একটা করে আমরা হোমওয়ার্ক দিই জ্যাম করতে। এই জ্যামে বেসিক্যালি আমি কি বলি যে যে কোনো একটা টপিকে উইদাউট এনি প্রিপারেশন 1 মিনিট কথা বলবেন। শুরুর স্টেপ কিন্তু এটাই। তাহলে আইএলটিএস আপনাকে এইটাই ফেস করতে হবে। আপনি কি কোশ্চেন পাবেন এটা আগে জানবেন না, ওখানে ইনস্ট্যান্টলি আপনি পাবেন 1 মিনিট সময় পাবেন, এর মধ্যে আপনাকে আবার এরপরে 2 মিনিট কথা বলতে হবে। সো জ্যামের লোড যারা প্রতিদিন নিচ্ছেন তারা আইএলটিএসটা আপনার কাছে ইজি লাগবে আসলে। এরপরে ব্যাপার হচ্ছে টাইম লিমিটের সাথে অভ্যস্ত হওয়া। অনেক সময় কথার ভূমিকা টানতে টানতেই 1 মিনিট চলে যায়, আমার যেটা শুরুর দিকে হতো। এটা করা যাবে না। আবার অনেক সময় হয় যে যা কিছু আছে বলতে চেয়েছেন 1 মিনিটে বলে শেষ, এরপরে আর কি বলবেন খুঁজে পাচ্ছেন না। এরকমের যেন না হয়। সো বাসায় প্র্যাকটিস করার সময় আমরা স্টপওয়াচ দেখে দেখে প্র্যাকটিস করব এবং আমার কথাটাকে ওভাবে গুছিয়ে নেব সরি যেন মোটামুটি 2 মিনিট সময় লাগে। এরপরে অনেকেই প্রচুর টপিক মুখস্থ করে আর কি। মুখস্থ করা যাবে না। আপনি কখনোই কমন বা ফ্যামিলিয়ার টপিক নাও পেতে পারেন আর কি, বেশিরভাগ সময় পাবেন না। ইভেন টপিকটা ফ্যামিলিয়ার হলেও এক্সাক্ট কোশ্চেনটা অন্যরকম হবে। গার্ডেন নিয়ে হয়তো আপনার পার্টটা আসছে, এতক্ষণ যে কোশ্চেন গুলো করছে এই কোশ্চেন গুলো না করে হয়তো জিজ্ঞেস করবে যে গার্ডেনিং এর মানসিক উপকারিতা কি, what is the positive, what are the positive impacts on, what are the positive impacts on psychology of gardening, what are the psychological benefits of gardening, এবার হচ্ছে কোশ্চেনটা প্রপার, তাই না? what are the psychological benefits of gardening। তাহলে আপনি গার্ডেনিং নিয়ে যদি এসব বলতে পারেন আর ভাবছেন যে ওকে গার্ডেনিং আসলে পাঠাই দিব, মুখস্থ করে ফেলছি, আমার বাসায় এটা এটা আছে, আমি এতদিন সময় দিই, কিন্তু যখন আপনি জিজ্ঞেস করবে সাইকোলজিক্যাল বেনিফিটস তখন তো পড়বেন আকাশ থেকে। এই জন্য নেভার উই শুড নেভার এক্সপেক্ট ফ্যামিলিয়ার টপিক, রাদার উই শুড ট্রাই টু বিল্ড a capacity and the ability that whatever the topic is, I can talk about that for at least 2 to 3 minutes, no problem for me। যে কোনো টপিকে আমরা কথা বলতে পারি। ভাই আড্ডা দিতে গেলে কি শুধু আপনার পছন্দের টপিক আসলে কথা বলেন নাকি যাই বলে সেটার উপরে বলেন কথা? So the IELTS speaking test is basically a conversation with another person. So যে টপিকে হোক না কেন আপনি 2 থেকে 3 মিনিট কথা বলতে পারেন, এটার প্র্যাকটিস আমাদের করতে হবে। অফকোর্স আমরা টপিক ধরে ধরে প্র্যাকটিস করবো,
যত বেশি পারা যায় প্র্যাকটিস করবো, বাট এই প্রত্যাশা নিয়ে প্র্যাকটিস করবো না যে ওকে এই টপিকে আসলে আমি পারবো, না হলে পারবো না। এরপরে অনেক সময় ইমাজিনারি অকারেন্স বা ইমাজিনারি সিচুয়েশন কল্পনা করে নিতে হবে। ধরেন আপনার বাসায় গার্ডেন নাই, এখন আপনি কি বলবেন যে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট গার্ডেনিং বিকজ আই ডোন্ট হ্যাভ ওয়ান। বললে তো 2 মিনিট লাগলো না ভাই। সো আপনি কল্পনা করে নেবেন যে আপনার বাসায় সুন্দর একটা গার্ডেন আছে, এখানে গোলাপ ফুল আছে, গাঁদা ফুল আছে, আরো যা যা কল্পনা করতে পারেন, ভেজিটেবল আছে, বেগুন আছে, মরিচ আছে, পেঁয়াজ আছে। কল্পনা করে নিয়ে দেন ওইটা বানায় বানায় বলবেন। এই জন্য কি করি আমরা, ইমাজিনারি ব্লগিং করি। আমাদের হোমওয়ার্কে ছিল, তাই না? ইমাজিনারি ব্লগিং। রুমে বসে আপনি ভাববেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন আর কথা বলবেন, ওই যে দেখে দেখো একটি লোক খুব দ্রুত হেঁটে যাচ্ছে। সো সিচুয়েশন কল্পনা করে কথা বলতে পারার ক্যাপাসিটি অর্জন করতে হবে। এখানে সত্য মিথ্যার ব্যাপার না। আপনার গার্ডেনিং যে নাই এরপর আপনি বলছেন যে আমার বাসায় পেঁয়াজের গাছ আছে, এটা সত্য মিথ্যার ব্যাপার না। এটা হচ্ছে আপনি একটা আইডিয়া এক্সপ্রেস করতে পারছেন কিনা, এটা হচ্ছে সেটা টেস্ট। এখানে তো কোনো ইনফরমেশন কাউকে আপনি রিয়েল ইনফরমেশন দিচ্ছেন না, সো এখানে দিচ্ছেন না। সো এখানে সত্য মিথ্যার নৈতিক দ্বন্দ্বে ভোগা যাবে না আর কি। ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাকচুয়ালি অল অ্যাবাউট এক্সপ্রেসিং ইয়োর থটস। এই গেল পার্ট 2। এটা অনেকের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিকজ 2 মিনিট টানা কথা বলতে হয়, বাট বেসিকলি পার্ট 3টা আরেকটু চ্যালেঞ্জিং হওয়ার কথা। যারা ভালো ইংলিশ বলবেন পার্ট 2তে, তাদেরকে পার্ট 3তে বেশ সুন্দর সুন্দর ডিপার কোশ্চেন করবে। মানে আপনি যদি ইংলিশে ভালো হন, আপনার যদি থিঙ্কিং এবিলিটি থাকে, তাহলে আপনি পার্ট 3 একদম বাজিমাত করতে পারবেন আর কি। আর যদি না হয় সেরকম, তাহলে পার্ট 3তে আপনাকে সহজ সহজ কোশ্চেন জিজ্ঞেস করবে, জাস্ট টু গেট ইট ওভার উইথ, মানে মোটামুটি শেষ করার জন্য আর কি। সো পার্ট 3তে যেটা হয়, ওই যে ডিপার কোশ্চেন জিজ্ঞেস করবে। ধরেন গার্ডেনিং এখানে জিজ্ঞেস করছে, এখানে হয়তো গার্ডেনিং এর সাইকোলজিক্যাল বেনিফিটস নিয়ে কথা বলতে পারে, অথবা বলতে পারে যে সরকারের কি করা উচিত মানুষদেরকে গার্ডেনিং এ উদ্বুদ্ধ করতে। এই ধরনের একটু ডিপার কোশ্চেনে যাবে আর কি। এবং এই কোশ্চেনগুলো যখন করবে, একটু লম্বা সেন্টেন্স হয় কোশ্চেনগুলো নর্মালি, এবং স্টুডেন্টরা স্ট্রাগল করে কোশ্চেনটা বুঝতে। যাদের ইংলিশে প্রবলেম আছে তারা বুঝে না, কি কি বললো বুঝে নেই, দেন মাথার উপর দিয়ে যায়, অথবা আশেপাশে একটা কিছু একটা বলে দেয়। তো এটা খারাপ আর কি। এই জন্য আমি সবসময় বলি আসলে আইএলটিএস এর জন্য লিসনিং, ভালো লিসনিং এবিলিটি থাকা খুবই জরুরি। সো আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন প্রপারলি অ্যান্ড আনসার অ্যাকর্ডিংলি। যা জিজ্ঞেস করছে সেটা অনুযায়ী আপনাকে অ্যান্সার দিতে পারতে হবে। এবং অ্যান্সার দেওয়ার জন্য আমাদের এক ধরনের একটা ফ্রেমওয়ার্ক আমরা ফলো করতে পারি। পার্ট 1-এ যেমন আমি বলছি 3 থেকে 5 সেন্টেন্সে শেষ করবো, পার্ট 3 কিন্তু সেরকম না। পার্ট 3-তে আমাকে প্রতিটা কোশ্চেন মোটামুটি আধা মিনিট বা 1 মিনিটের কাছাকাছি বলতে পারতে হবে। সো ইন ডেপথ অ্যানালাইসিস করতে পারতে হবে। এই জন্য একটু লম্বা কথা বলার দক্ষতা লাগবে। এখন বলবেন যে স্যার লম্বা কথা তো পারি না। সাইকোলজিক্যাল বেনিফিট কি, রিফ্রেশ থাকা যায়, টাইম ভালো কাটে, এই না, এটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে, এলাবোরেট করতে হবে। সো এটা করার জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক মেনটেন করতে পারি। একটা হচ্ছে, প্রথম হচ্ছে যা জিজ্ঞেস করবে সেটার অ্যান্সার দেবো। The psychological benefit is you can pass your leisure period productively. এই কথার কথা যে আপনার লেজার পিরিয়ডটা আপনি লেজার ভুলে গেছি। চেক করবেন আপনারা সবাই, আমিও চেক করবো ইনশাল্লাহ, বাট এখন না, আমরা ক্লাস শেষ করি আগে। সো অবসর সময় যেটা আর কি, তাহলে ওটা ভালো মতো পাস করা যায়, প্রোডাক্টিভলি পাস করা যায়। এখন এরপরে কাজ হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে প্রথমে কোশ্চেনের অ্যান্সার দিলাম, দেন এক্সপ্লেইন করবো এখন ওটাকে, যে কি বুঝাচ্ছি আমি আসলে, যে লেজার পিরিয়ডটা আমি প্রোডাক্টিভলি কাজে লাগাচ্ছি, কি বুঝাচ্ছি। তো বলবেন যে পিপল ক্যান স্পেন্ড দ্য লেজার টাইম বাই ওয়াচিং টেলিভিশন, স্ক্রলিং থ্রু সোশ্যাল মিডিয়া, বাট instead of doing that, if someone gets up and moves himself towards the garden. He gets dirty, he touches the soil, touches the plants, watered them. So it's a different experience, refreshing experience. এই যে আপনি এক্সপ্লেন করলেন যে অবসর সময় প্রোডাক্টিভলি কাজে লাগাচ্ছে, অর্থাৎ অন্যরা বসে আছে, টিভি দেখছে, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করছে, এটা না করে সে বের হয়ে মাটি ধরছে, গাছ ধরছে, পানি দিচ্ছে। সো এটা একটা রিফ্রেশমেন্ট দিচ্ছে অন্যরকম। এই এক্সপ্লেনেশনটা আপনি দিলেন, দেন আপনাকে এক্সাম্পল দিতে হবে। মানে দিতে হবে তা না, বাট আপনি এক্সাম্পল দিতে পারেন চাইলে, যে কি এক্সাম্পল দেওয়া যায় এখানে। ফর এক্সাম্পল, ইফ ইউ ডু গার্ডেনিং বাই ইয়োর সেলফ, ইফ ইউ গ্রো সাম ভেজিটেবলস, let's say for example you have a chili plant, you
pick up the chilies from the plant and you consume them on in your next meal, it's a whole new experience than buying from the supermarket and eating them. এই যে আপনি এক্সাম্পল দিলেন বা আরেকটু এক্সপ্লেনেশন অ্যাড করলেন যে আপনার যদি একটা মরিচের গাছ থাকে, আপনি ওখান থেকে মরিচ তুলে এনে ভাতের সাথে কচর কচর না করচ করে কামড়িয়ে খাওয়ার যে মজাটা, আপনি বাজারে মরিচ কিনে খেলে এটা কখনোই আসবে না আসলে। এই এক্সাম্পলটা আপনি দিলেন। দেন আপনি অন্য আদার সাইড বলতে পারেন যে, বলবেন যে অ্যাপার্ট ফ্রম দ্য সাইকোলজিক্যাল বেনিফিটস অফ গার্ডেনিং, there are some financial benefits also. If you can produce a good amount of vegetables, you can sell them to your neighbors. Even you can just send them as gifts. So এই যে অন্য কোন সাইড আপনি বলতে পারেন, অথবা গার্ডেনিং এ যদি কোনো খারাপ দিক থাকে সেটাও বলতে পারেন এখানে। তো ভালো দিক বললেন, খারাপ দিক এখানে বললেন। সো এইভাবে আপনি যখন এই ফ্রেমওয়ার্কটা মাথায় রাখবেন, তখন ইউ উইল নেভার ফিল দ্যাট ইউ আর ইন শর্টেজ অফ আইডিয়াস। কিন্তু কি বলবো বুঝে পাচ্ছেন, এটা আর হবে না। যখনই খুঁজে পাবেন না, তখনই ভাববেন যে ওকে, নাও আই হ্যাভ টু এক্সপ্লেইন ইট। ওকে, এক্সপ্লেইন করেন কোনোভাবে। দেন আই হ্যাভ টু প্রোভাইড অ্যান এক্সাম্পল। ওকে, চলে যান বাগান থেকে মরিচের দিকে। এরপরে ওকে দিলাম, এখন কি বলবো? তাহলে অন্য আর কি দিক আছে? ওকে, ফিনান্সিয়াল দিকটাও আছে। এভাবে আপনি যখন ফ্রেমওয়ার্কটা মাথায় রেখে কথা বলবেন, নট নেসেসারিলি আপনাকে মাস্ট এটাই করতে হবে, এভাবেই বলতে হবে, বাট ইট ক্যান হেল্প ইউ। আপনি যদি আইডিয়া খুঁজে না পান, দেন এই ফ্রেমওয়ার্ক গুলো মাথায় নিয়ে কথা বলতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের। আচ্ছা, পার্ট 3 তে আমাদের এরকম 4 থেকে 5টা কোশ্চেন করবে আর কি। প্রতিটা কোশ্চেনের জন্য আমরা মোটামুটি মিনিমাম আধা ঘন্টা থেকে 1 মিনিটের মতো কথা বলতে পারতে হবে। এই ছিল আইএলটিএস এর আমাদের স্পিকিং টেস্টের ফরম্যাট। এখন আইএলটিএসটা অ্যাসেস করা হয় কিসের উপর? এটা আমরা জানি 4টা মার্কিং ক্রাইটেরিয়ার উপর অ্যাসেস করা। একটা হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, এরপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, এরপর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, এটা প্রনাউন্সিয়েশন। 4টা কি জিনিস? ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, মানে দ্রুত কথা বলতে পারা, এটা না আসলে, এবং ন্যাচারালি কথা বলতে পারা উইদাউট এনি ভিজিবল এফোর্ট, মানে আপনার কথা বলতে কষ্ট হচ্ছে এইটা বোঝা না গেলে হয়েছে। আপনি স্লোলি বলেন, পজ নিয়ে বলেন, তার দিকে তাকান, মাথা নাড়ান, হাত নাড়ান। দ্যাট ইজ হোয়াট দে ওয়ান্ট, দ্যাট ইউ আর ন্যাচারালি এবল টু এক্সপ্রেস ইউর থটস, দ্যাটস ফ্লুয়েন্সি। আর কোহেরেন্স মানে হচ্ছে আপনার বক্তব্যের মধ্যে একটা গুছালো ধারা থাকা। ঠিক আছে? এই যে আমি সুন্দর করে বললাম, সুন্দর করে বলি নাই মনে হয়, বাট আমি যেভাবে বললাম যে এখানে গার্ডেনিং এর উপকারিতা বললাম, দেন এক্সপ্লেন করলাম, দেন একটু ডিপে যে এক্সাম্পল দিলাম, দেন আবার আরেকটু সাইডে যে বললাম। সো এই যে আমার বক্তব্যের মধ্যে একটা ফ্লো আছে, দ্যাট ইজ কোহেরেন্স। এটা হচ্ছে ওয়ান ক্রাইটেরিয়া। নেক্সট ক্রাইটেরিয়া ইজ লেক্সিক্যাল রিসোর্স, ভোকাবুলারি। তাহলে আপনার কথার মধ্যে কিছু অ্যাডভান্স ভোকাবুলারি অ্যাড করতে পারা, ট্রাই করা আর কি। এটা করতে যে আবার এমন কঠিন ওয়ার্ড ইউজ করতে যায় না যেগুলো ভুল করবেন, সেগুলো না। আপনার আয়ত্তের মধ্যে থেকে একটু সিনোনিমস ইউজ করা, একই ওয়ার্ড বারবার ইউজ না করে সিনোনিম ইউজ করা, এটা ট্রাই করতে হবে। এরপর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এই যে আমরা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ইফ এগুলো পড়লাম, এগুলো ইউজ করবেন। এরপর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে যেতে হবে এটা শিখেছি, এগুলো ইউজ করবেন। সো অ্যাক্টিভ ভয়েসে বলবেন, প্যাসিভ ভয়েসে বলবেন, কমপ্লেক্সে বলবেন, কম্পাউন্ডে বলবেন, মানে যা পারেন আর কি বলবেন। এই মিক্সচার অফ ডিফারেন্ট স্ট্রাকচারস, এটা হচ্ছে তারা চায়। এখানে দেখেন দুইটা কথা আছে, একটা হচ্ছে রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। সো রেঞ্জ হচ্ছে আপনি মানে ভিন্নতা, বিভিন্ন রকম সেন্টেন্স বলতে পারেন। আর অ্যাকুরেসি মানে হচ্ছে যে এগুলো বলতে যে আপনার ভুল হয় না, আপনি যা বলেন সেটা গ্রামাটিক্যালি অ্যাকুরেট। সো দুইটা দিকে আমাদের নজর দিতে হবে। শুধু ছোট সেন্টেন্স বলে অ্যাকুরেট থাকবো তাও হবে না, আবার খুব লম্বা সেন্টেন্স বলতে যে আমি ভুল করে বসে থাকবো তাও হবে না। মোটামুটি নিজের আয়ত্তের মধ্যে একটু ভ্যারিয়েশন নিয়ে কথা বলতে হবে। আর এরপরে হলো প্রনাউন্সিয়েশন। দেখেন অ্যাকসেন্ট কিন্তু বলে নাই। Whatever your accent is, even if it's an Indian accent, it's okay, perfectly okay for IELTS at least. But they care about the pronunciation, not the accent. Accent মানে হচ্ছে কথা বলার ভঙ্গি, আর প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে আসলে। বাংলায় মানে প্রপার বাংলা বললেও আমরা অনেক সময় টের পাই না যে উনি সিলেট থেকে আসছে, অথবা টের পাই না যে মনে হয় চিটাগাং এর মানুষ। এটা হচ্ছে অ্যাকসেন্ট। আর প্রনাউন্সিয়েশন হচ্ছে শব্দের সঠিক উচ্চারণ আসলে। সো আমরা যে সাউন্ড গুলো শিখেছি সেই সাউন্ড গুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারা। এরপরে সাউন্ডের পাশে ওই যে স্ট্রেস, ইন্টোনেশন,
আর কি শিখলাম, রিদম, এগুলো কন্ট্রাকশন, এই জিনিসগুলো প্রপারলি করতে পারাটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের পার্ট আর কি। এই চারটাতে আপনাকে 9 করে তারা মার্ক দিবে, এটাতে 9 এর মধ্যে কত পেলেন, এটাতে 9 এর মধ্যে কত, এটাতে 9 এর মধ্যে কত, এরপরে এটার অ্যাভারেজ করে আপনি আপনার আইএলটিএস এর স্পিকিং এর 9 আউট অফ ব্যান্ড পাবেন আর কি, 7 নাকি 6 নাকি 8। এই ছিল মোটামুটি জ্ঞান বিতরণ। চলেন এখন আমরা একটু প্র্যাকটিসে যাব। আমরা আইএলটিএস এর ফার্স্ট পার্টে যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করে বা পার্ট 0 এবং 1 মিলে সেগুলোর কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। এর মধ্যে কমন কিছু কোশ্চেন আছে, হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু, এরপরে হোয়াট ইজ ইউর হবি, এই জিনিসগুলো মোটামুটি খুব কমনলি আসে আর কি। বিশেষভাবে এই প্রথম তিনটা খুবই কমন। তো এগুলোতে কি বলা যেতে পারে এটা আমরা আজকে একটু দেখব। যেমন প্রথম বিষয় হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, যদি বলে আপনি বলতে পারেন মাই নেমস অমুক, অথবা আপনি জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম, আপনি বললেন অমুক। এটা দিয়ে কাজ চলে যায়, বাট আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স অ্যাড করতে। তাহলে আপনি বলতে পারেন যে মাই নেমস অমুক, এরপরে বলতে পারেন যে মাই নিক নেম ইজ তমুক, এরপরে আপনি বলতে পারেন যে প্লিজ কল মি তমুক। ঠিক আছে, এই যে আপনি আপনার নাম বলতে যে তিনটা সেন্টেন্স অ্যাড করলেন, এই জিনিসটা আমাদের একটু পার্ট ওয়ানে করতে হবে। পার্ট ওয়ানের কোশ্চেনগুলো অনেক সময় এমন হয় যে যেটা এক কথা অ্যান্সার দিয়ে দেওয়া যায়, বাট we won't do that because we want to give some opportunities to the examiner to judge ourselves, to judge us, আমাদেরকে যেন জাজ করতে পারে, এই জন্য কিছু সুযোগ থেকে দিতে হবে আসলে। তাহলে এখানে এইভাবে এখন এটা মুখস্থ করবে, মাই নেম ইজ অমুক, মাই নিকনেম ইজ অমুক, প্লিজ কল মি অমুক, এভাবে মুখস্থ করবেন। যখন মুখস্থ করে যখন বলতে যাবেন তখন আপনার চোখ যাবে রুমের কোণের দিকে, কারণ মুখস্থ করে বলা মানেই if you memorize something, then when you deliver it you have to remember it, right? So in order to remember something we tend to look otherwise, মানে other sides, আমরা অন্য এদিক ওদিক তাকাইতে চাই আর কি। মাই নেম ইজ অমুক, এরকম করি আমরা। এই জন্য মুখস্থ করবো না, এটা ন্যাচারালি যেন আপনার মধ্যে থেকে আসে। মাই নেম ইজ অমুক, মাই নিকনেম ইজ অমুক, ইউ ক্যান কল মি দিস। ঠিক আছে, এখানে আরো অনেকে আরো কিছু অ্যাড করে যে মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কল মি দিস, নিকনেম না বলে বলে যে মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কল মি দিস। আমরা এগুলো বলতে পারি যদি ইট কামস টু ইউ ন্যাচারালি, না হলে মুখস্থ করে জোর করে বলতে চাই না, ভুল হবে, মানে খারাপ হবে আর কি। আর এখানে মাই নেমস না বলে আপনি বলতে পারেন যে মাই ফুল নেমস এটা, মাই নিকনেম ইজ এটা, প্লিজ কল মি এটা, এরকম। যদি আপনি এটা নাও বলেন প্লিজ কল মি এটা বা নিকনেম ইজ এটা, তখন সে আবার তাকে জিজ্ঞেস করবে কোশ্চেন, মানে এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করবে এন্ড হোয়াট শুড আই কল ইউ, আপনি তখন বলবেন যে প্লিজ কল মি দিস। ঠিক আছে, এভাবে ন্যাচারাল একটা ওয়েতে আপনার নামটা বললেন। এরপরে হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোত্থেকে এসেছেন, আপনি বলতে পারেন যে আই এম ফ্রম কথা কথা ঢাকা, ফ্রম ঢাকা। এটা বলে তো শেষ না, আমাদের তো কিছু আরো অ্যাড করতে হবে। তখন আপনি বলতে পারেন ঢাকা উইচ ইজ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এই যে দেখেন আমি কিন্তু সুযোগ পেয়ে এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে ফেলছি, দেখছেন। আই এম ফ্রম ঢাকা, ওয়ান ক্লজ, দিস ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আরেকটা ক্লজ। এই দুটোকে আমি উইচ দিয়ে অ্যাড করে দিলাম। উইচ দিয়ে অ্যাড করলে কি হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমার যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে একটা সেন্টেন্স আমি কমপ্লেক্স ইউজ করে ফেলতে পারলাম। সো ইজি, এই জিনিসগুলো একটু জাস্ট সচেতন থাকলে করা যায়। আই এম ফ্রম ঢাকা which is the capital of বাংলাদেশ। ঢাকা is known অথবা well known অথবা famous for অথবা well known as the city of mosque বলতে পারেন। It is one of the mostly অথবা most populated অথবা densely populated বলতে পারেন আপনি, populated cities in the world, and I'm from, এইগুলো বলতে পারেন আর কি। সো আপনি যদি ঢাকা থেকে না হন, অন্য কথা থেকে কথা I'm from Rajshahi which is situated in the northern part of Bangladesh. Rajshahi is well known for
It's educational institutes. Prachi is known as a clean city and also as the city of education. এরকম কি যেন। এরপর আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন যে পিপল হিয়ার আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং অথবা হসপিটেবল। পিপল হিয়ার আর ভেরি, চাইলে অনেক কিছু অ্যাড করা যায়। আমাদের কাজ হচ্ছে এরকম আমার আমার এলাকার নাম বলে আমি ৩-৪ সেন্টেন্স ২-৩ সেন্টেন্স আর একটু অ্যাড করবো, ইনফরমেশন অ্যাড করবো। ইনফরমেশনের ক্ষেত্রে কি যে আপনি যে জেলায় সেটা মানচিত্রের কোন দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, মাঝখানে, এরকম। এরপর এটা ফেমাস কি, কিসের জন্য বা কি নামে পরিচিত। এরপর এখানে টুরিস্ট অ্যাট্রাকশন কি কি আছে যদি থাকে বলতে পারেন, অথবা মানুষগুলো কেমন। মানুষ তো সবাই ফ্রেন্ডলি ভাই, বাঙালি মানে ফ্রেন্ডলি। মাঝে মাঝে শুধু পকেট মেরে দেয়, বাদ বাকি সব ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা কিন্তু অ্যাড করতে পারি, তাই না? তাহলে এই যে ২টা কোশ্চেন আমরা শিখে গেলাম। এরপরে হোয়াট ডু ইউ ডু, তাহলে আপনি বলতে পারেন আই এম কারেন্টলি a student, I study অমুক at the University of অমুক, I'm in my 4th semester। এই তো। সো আপনাকে যদি বলে হোয়াট ডু ইউ ডু, আপনি যদি বলেন আই এম এ স্টুডেন্ট, এটা না বলে আপনি এই আরো ইনফরমেশন গুলো অ্যাড করবেন। আবার যদি বলেন যে আপনি জব করেন, সো আই এম সার্ভিসম্যান অথবা আই এম এ জব হোল্ডার, আই ওয়ার্ক ফর অমুক কোম্পানি, মাই পজিশন ইজ দিস। এই তো ব্যাপারগুলো। অ্যান্ড মাই অফিস ইজ অ্যাট অমুক জায়গা অথবা ইন অমুক জায়গা। বিজনেস করলে বলবেন যে আই এম এ বিজনেসম্যান, আই হ্যাভ এ স্মল শপ, আই ডিল ইন রাইস অ্যান্ড আদার গ্রোসারি প্রোডাক্টস, এরকম। অথবা আই এক্সপোর্টস দিস প্রোডাক্টস ফ্রম বাংলাদেশ টু ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এরকম যা যা আছে। অথবা আই হ্যাভ অ্যান অনলাইন বিজনেস, আই সেল অমুক প্রোডাক্টস ইন ফেসবুক অ্যান্ড আদার প্ল্যাটফর্মস। এই তো ব্যাপারগুলো। সো কিছু কনটেক্সট অ্যাড করতে হবে, রাইট? এবং এগুলো অ্যাড করার পরে একটা মানে কমন কোশ্চেন হচ্ছে ডু ইউ এনজয় ইউর স্টাডি, অথবা ডু ইউ এনজয় ইউর ওয়ার্ক at your office, অথবা what is the present condition of your business কেমন চলে ভাই, অথবা do you enjoy your business। ঠিক আছে, এই জিনিসটা জিজ্ঞেস করে আর কি। আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছিল, আমি যখন বলছি সিভিল ইঞ্জিনিয়ারিং, তখন বলছে যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পছন্দ করো নাকি, পছন্দ করো, তুমি কি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এনজয় করো? তখন আমি বলছি যে ইয়েস, আমি এনজয় করি, কারণ সিভিল ইঞ্জিনিয়াররা বড় বড় জিনিস বানায় এবং যখন নিজের একটা সৃষ্টি বড় হতে দেখা যায়, ইট গিভস আ ডিফারেন্ট স্যাটিসফ্যাকশন। এই জিনিসগুলো বলছিলাম। সো আপনাকেও আপনি আপনার প্রফেশনের পরে জিজ্ঞেস করতে পারে যে এটা আপনি এনজয় করেন কিনা বা বর্তমান কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি। এরপরে হোয়াট ইজ ইউর হবি, অথবা অ্যাক্টিভিটি, অথবা হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, এরকম অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। সো এগুলো বলবেন। জাস্ট বলি না যে আই লাভ টু রিড বুকস, না বলে বলবেন যে আমি বই পড়তে পছন্দ করি, স্পেশালি এই টাইপের বই। আপনি বলতে পারেন যে বায়োগ্রাফিস, অথবা স্পেশালি হিস্টোরিক্যাল বুকস, এরকম যে। অথবা আপনি বলতেন যে আই লাভ টু রিড স্পেশালি দ্য ফিকশন, আই লাভ টু রিড ফিকশনস, স্পেশালি ফিকশন বই পড়তে পছন্দ করেন। দেন আপনার ফেভারিট রাইটার কি অথবা ফেভারিট বই কে, এটা বলতে পারেন। অ্যান্ড কারেন্টলি আই এম রিডিং দিস বুক, কারেন্টলি আপনি এই বইটা পড়ছেন স্পেশালি, এটা বলতে পারেন। তাহলে এক কথা অ্যান্সার না দিয়ে কিছু ইনফরমেশন অ্যাড করা, দ্যাটস অল। তাহলে আমাদের পরীক্ষায়, আগামীকালের পরীক্ষায় যদি আমি সুযোগ পাই, এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো, ঠিক আছে? অ্যাটলিস্ট এই 2টা জিজ্ঞেস করবো। দেন যখন যেটা আমার মনে আসে আমি জিজ্ঞেস করবো। 2টা বা 3টা এক্সট্রা কোশ্চেন, ইউ হ্যাভ টু সে 3 to 5 sentences to answer the questions। পারা যাবে না কালকে, আগামীকালকে? আগামী নট আগামীকাল, 17 তারিখে, রাইট? 17 তারিখে। ইনশাআল্লাহ স্যার। তাহলে পার্ট 1, আইএলটিএস এর পার্ট 1 এর প্রিপারেশন হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। এখন চলেন আমরা প্র্যাকটিসে যাওয়ার আগে আরো কিছু জ্ঞান বিতরণ করে ফেলি। আমাদের কোর্স তো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, বাট যদি আপনাদের জিজ্ঞেস করি যে কারা কারা ফ্লুয়েন্ট হয়ে গেছেন, এই সংখ্যাটা হয়তো অনেক কম হবে।
বাট আমার মনে হয় আই বিলিভ যে যারা শুরু থেকে একদম রেগুলার ক্লাস করেছেন এবং হোমওয়ার্ক টুকটাক দেওয়ার ট্রাই করেছেন, তারা অনেকটাই ইমপ্রুভমেন্ট টের পেয়েছেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ জার্নিটা ১ মাসের ২ মাসের কাজ নয়। ল্যাঙ্গুয়েজের জন্য একটু সময় দিতে হয়। সো যারা কোর্সে ভালো করেছেন তারা এবং যারা ভালো করতে পারেননি কোনো কারণে তারা সহ সবাই মিলে আমাদের এখন এই জার্নিটাকে কন্টিনিউ করতে হবে। এখন যারা আইএলটিএস দিবেন তাদের জন্য আইএলটিএস কে টার্গেট করে প্রিপারেশন শুরু করতে পারেন এখন থেকে। আর যারা আইএলটিএস এর দরকার নাই বাট এই জার্নিটা কন্টিনিউ করবেন আরকি। আইএলটিএস এর দক্ষ হওয়ার মানে ইংলিশে দক্ষ হওয়ার জন্য। তাহলে ওভারঅল এটা একটা কম্বাইন্ড প্রসেস। এটাকে দ্বিমুখী প্রসেস হতে হবে। আপনার ইনপুট নিতে হবে। ভালো, ভালো ইনপুট নিতে হবে। Then will be produce something good. ইনপুটের জন্য আমাদের শুনতে হবে, পড়তে হবে, দেখতে হবে। আর আউটপুটের জন্য আমাদের বলা প্র্যাকটিস করতে হবে, লিখা প্র্যাকটিস করতে হবে। তো শুধু আমরা কেন যেন বলতে চাই। অস্থির হয়ে যায় যে আমি আমার মুখ দিয়ে আসতেছে না, আইডিয়া আসতেছে না, স্যার ভোকাবুলারি আসতেছে না, স্যার উচ্চারণ ভালো হচ্ছে না। হবে কিভাবে? আমার তো ইনপুট নেই। সো মানে আমি যদি জ্বালানি না দিই গাড়ি তো চলবে না। তো জ্বালানিটা দিতে হবে আমাকে রেগুলারলি। এগুলো নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে কথা বলছিলাম। এগুলো অনেক জরুরি বিধায় আজকে আবার বলছি। তাহলে আমাদের ডেইলি অ্যাক্টিভ লিসনিং করতে হবে। ডেইলি অ্যাক্টিভ লিসনিং। ইউটিউব থেকে যা আমার ভালো লাগে। আপনার যদি ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে তাহলে স্কলারদের কথা শুনবেন। আপনার যদি একটু কমেডি ভালো লাগে কমেডি শো দেখবেন। আপনার যদি দিন দুনিয়ার খবর জানতে ভালো লাগে নিউজ শো গুলো দেখবেন, ডকুমেন্টারি দেখবেন। এরকম কত কিছু আছে। কোনো কিছু শিখতে ভালো লাগলে সেটা টিউটোরিয়াল দেখবেন ইংলিশে। এবং এই কাজ করতে যে আপনি খেয়াল করে শুনবেন। সাবটাইটেল দিয়ে বুঝে শুনবেন যে ও ওকে ওকে দিস ইজ হাউ দে আর স্পিকিং, দিস ইজ হাউ দে আর প্রনাউন্সিং, এই সেন্টেন্সটা এইভাবে বলতেছে। এইগুলো শুনতে একটা জিনিস মানে এইভাবে ৫০ বার ৬০ বার শুনতে দেন আপনি ওটা বলতে পারবেন আসলে। So, এই কাজটা আমাদের রেগুলার একটা অভ্যাস বানিয়ে ফেলতে হবে। বাংলা ভিডিও ইত্যাদি অমুক অমুক নিউজ চ্যানেলের এটা ওটা প্রপাগান্ডা এগুলো না শুনে ইংরেজিতে যা শোনার শুনবেন আর কি। বাংলায় যেটা একান্ত শোনার প্রয়োজন সেটা শুনবেন। কেউ আবার আমাকে ভাষা বিদ্বেষী বানায় ফেললেন না, এটা লার্নিং এর পারপাসের জন্য বলছি আর কি। এরপরে অ্যাক্টিভ রিডিং করতে পারতে হবে একটু করে শুরু করতে হবে এখন থেকে। রিডিং এর জন্য নেটিভ স্পিকারদের লিখিত যে কোনো ইংলিশ টেক্সট আপনি পড়তে পারেন। তবে এটার একটা কমন সোর্স হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার আপনি অনলাইনে পাবেন। আমার কাছে আপনি যদি যেমন আল জাজিরা বলেন, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি এগুলো যে ভালো লাগে আপনার। আল জাজিরা পাবেন, কথা আল জাজিরাতেই চলেন। নরমালি আইএলটিএস স্টুডেন্টদেরকে বিবিসি দেখাই, বাট যেকোনো একটা করলেই হবে। আল জাজিরা, আল জাজিরা ওয়েবসাইটে গেলাম। যে এখন এখানে দেখবেন যে কোনো নিউজ পেপারেরই এরকম কিছু অপশন আছে, মেনু আছে। আফ্রিকা, এশিয়া, ইউএস, কানাডা। কোনটা পছন্দ লাগে? আফ্রিকার নিউজ ভালো লাগে? আফ্রিকা এরকম আর কি। পরে মোড়ে যে আপনি এখানে দেখবেন আরো কিছু আছে। হিউম্যান রাইটস রিলেটেড, টেকনোলজি এগুলো একটু সায়েন্স টেকনোলজি এগুলো একটু পড়বেন বেশি। কন্টেম্পোরারি যুদ্ধ এটা আইএলটিএস কখনো আসবে না। বাট ড্রোন টেকনোলজি এটা আইএলটিএস আসতে পারে। সো এই সায়েন্স টেকনোলজি, এনভায়রনমেন্ট, হেলথ এই জিনিসগুলো নিবেন আর কি। আপনি opinion মানে আমাদের বাংলায় যেটা সম্পাদক বা কর্মী এগুলো এগুলো পড়তে পারবেন, খুব interesting. This was dismantled. Israel's Gaza doctrine came to Lebanon. তাহলে গাজায় যেটা করছে ডিস্ট্রয় করছে, মানুষকে ডিসপ্লেস করছে, ডিসম্যান্টল করছে, সবকিছু ধ্বংস করছে। এই পরিকল্পনা বা এই চক্রান্তটা এখন তারা লেবাননে অ্যাপ্লাই করছে। তো ক্লিক করে এতটুকু পারে। তো এটা একটা রেগুলার হ্যাবিট করে ফেলতে হবে। এখন বলবে স্যার বলেন এগুলো পড়তে পারি নাকি আমি? অত চোখ খুলে পড়বে। প্রথম ৭ দিন ২০ দিন ১ মাস দাঁত হলেই পড়বে। আপনি কি করবেন? একটা লাইন ধরে বোঝার ট্রাই করবেন।
কষ্ট করে 10 বা 15 মিনিট, আধা ঘন্টা আপনি 2টা প্যারাগ্রাফ পড়লেন। ওকে, দ্যাটস ইউর অ্যাচিভমেন্ট ফর দ্য ডে। নেক্সট ডেতে যে আরেকটা নিউজে অথবা এই নিউজে পড়েন, যেটা বুঝেন নাই সেটা ডিকশনারি কপি করে গুগল মামাকে বলেন ওপেনিং মিনিং, তাহলে ওপেনিং এর মিনিং কি বলে দেবে। কনসিস্টেন্ট মিনিং ও কনসিস্টেন্ট মিনিং বলে দেবে, ইংলিশে দেখবেন। এভাবে দেখে দেখে রেগুলারলি ইনপুট নেবেন পড়াটা কি। আপনি যদি বিবিসি নিউজে যান, স্পেশালি আইএলটিএস মানে রিডিং এ যে স্টুডেন্টরা প্রচুর স্ট্রাগল করে পরে আইএলটিএস এ। আপনার যদি পরে আইএলটিএস প্রিপারেশন মানে প্ল্যান থাকে, অবশ্যই লিস্ট পড়া শুরু করতে হবে। শুধু এই যে দেখেন মেনু আরো অনেক বেশি। এই যে টেকনোলজির অনেকগুলো সাব পয়েন্ট আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সেস মাইন্ড টেকনোলজি গুলো আছে। এরপরে আর্থ, আর্থের ভিতরে গেলে আপনি এই টপিক গুলো, এগুলো বেশ ট্রেন্ডি আইএলটিএস এর জন্য। সায়েন্স, ওয়ান্ডার্স, ক্লাইমেট, সাস্টেনেবিলিটি, এই জিনিসগুলো আমরা দেখবো। বিজনেস রিলেটেড জিনিসগুলো আমরা পড়তে পারি রাইটিং এর ক্ষেত্রে, খুব আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে। তাহলে এইভাবে যেটা আপনার পছন্দ হয়, এখানে সুন্দর সুন্দর ছবি আছে, ছবি সহজে ভালো লাগে, ক্লিক করে পড়বেন। এখানে অপিনিয়নের অপশন পাচ্ছি না, বাট এদেরও আছে। যাই হোক, এই এই কাজটা রেগুলারলি আমরা করতে পারতে হবে আর কি। ধীরে ধীরে শুরু করতে হবে, দিন দিন বাড়বে। আর যারা আইএলটিএস দিবেন তাদের জন্য অবশ্যই এখন থেকে রেগুলারলি অভ্যাস করতে হবে। এই ছিল ইনপুটের কথা। এরপরে আউটপুটের জন্য আমরা কি করবো, ডেইলি প্র্যাকটিস করতে হবে ভাই। একদিন প্র্যাকটিস করলেন, ক্লাস করলেন, কোর্স শেষ হয়ে গেল, ভুলে গেলেন। এরপরে আপনি 2 সপ্তাহ পরে আবার কথা বলতে চান, দেখবেন যা বলতে পারতেন তাই ভুলে গেছেন। এই জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে আসলে। রেকর্ড করতে হবে, নিজেকে শুনবেন। এরপরে মিরর ইউজ করতে পারেন, অর্থাৎ নিজেকে সেলফ ইভ্যালুয়েশন করা। মিররে এটা হয়, রেকর্ড করে শুনলেও এটা হয়। এরপরে পার্টনার একজন বের করা, এটা যারা করেছেন অলরেডি কংগ্রাচুলেশন, এটা কন্টিনিউ করতে হবে। যারা করি নাই অবশ্যই কন্টিনিউ মানে শুরু করতে হবে। অফলাইন সবচেয়ে ভালো হয়, অফলাইন পার্টনার, এবং অনলাইনেও থাকতে পারে, কারণ অফলাইন পার্টনার প্রতিদিন হয়তো মিট নাও হতে পারে, অনলাইনে যে কোনো জায়গা থেকে আমরা মিট করতে পারছি। এরপরে সেলফ টক করা, এইটা খুব বেশি জরুরি। পার্টনারের সাথে কথা বলবেন 15 মিনিট, বাট সেলফ টকের সময় আপনি পাবেন সারাদিনই। তাহলে সাইকেল চালাচ্ছেন, হাঁটতেছেন, বাসে বসে আছেন, মসজিদে যাচ্ছেন, ঘুম থেকে উঠে একটু বিশ্রাম নিচ্ছেন, হোয়াট এভার ইট ইস, মানে বিশ্রাম নিয়ে উঠে আরেকটু বিশ্রাম নিচ্ছেন, এই সময়গুলোতে আপনি সেলফ টক করবেন আর কি। নিজে নিজে কথা বলবেন, আজকে সারাদিনে কি করব, আম, যে কোনো টপিক যেটা হোক না কেন, নিজে নিজে কথা বলতে পারতে হবে। এরপরে আমাদের মাইন্ড টপিক জ্যাম। যারা আইএলটিএস দিতে চান, অথবা যারা আসলেই মানে ভুগিচুকি না, মানে আসলেই স্ল্যাং ইউজ করছি আর কি, মানে যারা আসলে ইংলিশে ভালো হতে চান, কনফিডেন্ট হতে চান, তারা এইটা ছাড়া উপায় নেই আমার মনে হয়। অবশ্যই এটা করতে হবে। একটা টপিক ধরে 1 মিনিট 2 মিনিট কথা বলবেন। আর এর বাইরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা হেল্প নিতে পারি। আমি একটা ভিডিওর লিংক অলরেডি গ্রুপে দিয়েছি, সেটা দেখে নেবেন আর কি। এটা নিয়ে আমি বিস্তারিত আর বলবো না। জাস্ট হচ্ছে গুগল প্লে স্টোরে যে জেমিনাই অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে অ্যাকাউন্ট করে ফেলবেন। করার পরে জেমিনাই ঢোকার পরে আমি জানি না এখানে দেখা যাবে কিনা। জেমিনাই ঢোকার পর এখানে দেখবেন নিচের দিকে কয়েকটা অপশন আছে। এখানে একটা হচ্ছে মাইকের মতো একটা সাউন্ড, ওটা হচ্ছে ভয়েস টাইপিং করা, মানে আপনি কথা বলবেন সেটা টাইপ করবে, টাইপ করে প্রম্পট নেবে। আর একটা হচ্ছে এটার বামে একটা আছে স্টারের মতো, মানে স্টারের মতো একটা চিহ্ন আর কি। ওইটাতে ক্লিক করলে দেখবেন যে লাইভ লেখা আসছে উপরে, লাইভ। লাইভ মানে হচ্ছে এখন আপনি যা বলবেন সে সেটা শুনে রিয়েল মানুষের মতো ইন্টারেক্ট করবে আপনার সাথে। আপনি যদি বাংলায় বলেন সে বাংলায় অ্যান্সার দেবে, আপনি ইংলিশে বললে সে ইংলিশে অ্যান্সার দেবে। সো লাইভে যাবেন, লাইভে যে বলবেন, হে জেমিনাই, I want to practice English today. So let's talk about the weather. অথবা let's talk about whatever. Let's talk about the environment. এরকম কোনো কিছু একটা টপিক ঠিক করে নিয়ে তার সাথে কথা বলবেন। অথবা তাকে আপনি বলতে পারেন যে জেমিনাই, I am a basic learner, so please use easy English so that I can understand. এই তো। আমিও পার্সোনালি মাঝে মাঝে এভাবে প্র্যাকটিস করি।
আমি তারে বলি যে Gemini, I want to develop my pronunciation. I want to be sounding like a native American. So how can you help me with that? Just বললাম যে আমি okay, we can focus on different sounds, or I can give you some sentences so that you can read and I can এভাবে আর কি। তো আমি বললাম যে okay, you judge me, you judge my speaking and see how I do with my English. So সে তখন আমাকে কয়েকটা ওয়ার্ড দিল, কয়েকটা সেন্টেন্স দিল, বলতে বললো, আমি এগুলো বললাম, যেগুলো ভুল হচ্ছে সেগুলো সে কারেক্ট করে আবার বলতে বলছে, বা বলছে যে হ্যাঁ এটা আর একটু সুন্দর করতে হবে, এই তো। So আপনি যেই লেভেলে আছেন সেই লেভেল থেকে আপনি এর সাথে একদম প্র্যাকটিস করতে পারবেন। তাহলে জেমিনাই হচ্ছে এমন একটা পার্টনার যার ইংলিশ হচ্ছে 100% একদম পারফেক্ট, তাই না? সো আপনি এই যে পার্টনার খুঁজছেন, যে এই পার্টনারও লাগবে, রিয়েল হিউম্যান ইন্টারাকশন লাগবে, বাট এর বাইরে আরেকজন পার্টনার যে একদম গুরুর মতো, বসের মতো এবং পারফেক্ট ইংলিশ বলে, সো এর সাথে কনভারসেশন করলে আপনার লিসনিংটাও হবে এবং আপনার কনভারসেশন তো হলোই। ওই ভিডিওতে সে একটা টপিকে কথা বলে দেখিয়েছে। আপনি আপনার মতো করে নিজের মতো কাস্টমাইজ করে নিয়ে কথা বলবেন। যদি মনে হয় যে একটু খুব দ্রুত বলছে বা অনেক বড় বড় সেন্টেন্স বলতেছে বা বেশি কথা বলতেছে, তাহলে বলুন যে জেমিনাই প্লিজ কিপ ইট শর্ট এন্ড সিম্পল। ঠিক আছে? তাকে ইজি করে নেবেন আর কি। আপনি যেভাবে যাবেন সে সেভাবে আপনাকে হেল্প করবে। কারো যদি এটাতে প্রবলেম হয় একটু গ্রুপে জাস্ট নক করবেন বা আমাকে পার্সোনাল নক করবেন, আমি দেখাই দেব। বাট যেটা বললাম সেটাই, আপনি এখন তো সবাই এগুলো পারি আমরা, একটা অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবেন, পরে ডান পাশের নিচে দেখবেন লাইভ একটা আইকন আছে, ওটাতে ক্লিক করলে দেখবেন লাইভ দেখাচ্ছে। তখন জাস্ট আপনি তার সাথে কথা বলবেন, সেও কথা বলবে। ইভেন তার কথা বলার মাঝে যদি আপনি কথা বলে ওঠেন, নরমাল লাইফে এরকম হয় না? একজন কথা বলতেছে, আপনি কিন্তু তার কথার উপরে আরে দাঁড়া দাঁড়া আমার আমার কথাটা আগে শুন বলে কিন্তু আপনার কথা বলেন। সো জেমিনাও সেটাই করবে। সে কথা বলতেছে, আপনি ধরেন বুঝে গেছেন যা বলার, সে যা বলতেছে আপনি বুঝে গেছেন, আপনি আপনার কথা শুরু করে দেন, ওকে জেমিনাই, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, বাট আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। দেখবেন সে চুপ করে যাবে। সো একদম রিয়েল লাইফের মানুষের মতো আপনি তার সাথে কথা বলতে পারবেন। সো ডেইলি যদি আপনি 15 মিনিট 10 মিনিট যে কোনো টপিকে কথা বলেন, জাস্ট টপিক ছাড়াই এমনিতে তার সাথে বুং বাং মজা করতেছেন, যা খুশি তাই করা যায়। একজন একজন মানুষের সাথে যে যা যা করা যায় তার সাথে তাই করা যায়, মানে কথা বলার ক্ষেত্রে আর কি। এই হচ্ছে মোটামুটি আমাদের করণীয়। তাহলে এই কাজগুলো চলবে চলবে মোটামুটি একদম অনেক দিন ধরে চলবে। যারা আইএলটিএস দেবেন আইএলটিএস দেওয়ার আগ পর্যন্ত চলবে। আর যারা এমনিতে ইংলিশ শিখতে চান সারা জীবনে চালাতে হবে, বা অ্যাটলিস্ট দক্ষ হওয়ার আগ পর্যন্ত চলতে হবে। থ্যাংক ইউ। এই ছিল আজকের আমাদের মোটামুটি ক্লাস। আমি নর্মাল এই ক্লাসটাতে হচ্ছে স্টুডেন্টদেরকে এগুলো আস্ক করি আর কি ক্লাসে, বাট আজকে আমি জিজ্ঞেস করবো না, এটা একদম টেস্ট আকারেই আমরা জিজ্ঞেস করবো, ঠিক আছে? আহ, আমি এগুলো যেগুলো দেখালাম এইভাবে একটু বলার ট্রাই করবো, আমার অ্যান্সারের সাথে কিছু অ্যাড করার ট্রাই করবো। তাহলে চলুন হোমওয়ার্ক গুলো দেখে নিই। এই যে কোশ্চেন গুলো আমাদের এখানে আছে, নেম, কোত্থেকে এসেছেন, প্রফেশন, হবি, এগুলো নিয়ে আপনি প্রতিটা নিয়ে নাম নিয়ে 1-2 মিনিট বললেন, 1-2 মিনিট তো না, 3-4টা সেন্টেন্স বললেন, ডিস্ট্রিক্ট নিয়ে 4-5টা সেন্টেন্স বললেন, প্রফেশন নিয়ে কয়েকটা বলেন, হবি নিয়ে কয়েকটা সেন্টেন্স বললেন। এইভাবে কয়েকবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে ফাইনালি একবার এটা রেকর্ড করে গ্রুপে সাবমিট করে দিবেন। তাহলে পরীক্ষারও প্রিপারেশন হয়ে গেল, আপনার হোমওয়ার্ক হয়ে গেল। এরপরে পার্টনারের সাথে এগুলো নিয়ে আরো কথা বলতে পারেন, এই এই বিষয়গুলো নিয়ে। তারপরে তার বলবেন যে hey, do you know that we can practice English with AI also? পরে এই নিয়ে যা যা জানেন আপনি বলবেন, তার সাথে শেয়ার করবেন। ওকে, এরপরে ক্লাস লেকচার শিট গুলো যা আছে 18টা 19টা ক্লাসের সবগুলো রিভিশন দিবেন, ঠিক আছে? এগুলোর উপর থেকে এমসিকিউ হবে ইনশাআল্লাহ। এই গেল মোটামুটি আমাদের আজকে ক্লাস। এখন পরীক্ষার ফরম্যাট নিয়ে বলি। গতকালই বলেছি, আবারও 2টা ফরম্যাট থাকবে মাস্ট। একটা হচ্ছে যে এমসিকিউ, তাহলে ঠিক জয়েন করতে হবে। এমসিকিউতে টাইম লিমিট থাকবে, ওই টাইমের ভিতরে সাবমিট করতে হবে, আপনি পরে আসলে হবে না। সো এমসিকিউ দিবেন প্রথমে, এরপরে জ্যাম। আমি একটা টপিক দিয়ে দিব পরীক্ষার ওই সময়, এবার আপনাদেরকে সময় দিব 10 থেকে 12 মিনিট। এই 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার কাজ হচ্ছে জ্যাম যেভাবে করতে হয় ওই নিয়মে প্রিপারেশন নিয়ে নিজের ক্যামেরায় ভিডিও রেকর্ড করে আপনি হোমওয়ার্ক গ্রুপে এটা সাবমিট করবেন ওই ক্লাস চলাকালীন সময়। এটা হচ্ছে পরীক্ষার সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট হচ্ছে
আমি একদম রিয়েল লাইফে আপনাদের সাথে কনভারসেশন করব এই গুলো মানে আইএলটিএস এর পার্ট 1 এর মতো করে। ঠিক আছে? নাম ধাম জিজ্ঞেস করবো, এরপরে হয়তো একটা সহজ ইস্যু নিয়ে, সহজ টপিক নিয়ে একটা দুটো কোশ্চেন জিজ্ঞেস করলাম। এবং এটা যদি দেখা যায় যে সবচেয়ে অ্যালাউ হচ্ছে, টাইম আছে বা সব মিলে পসিবল হচ্ছে, তাহলে এটা হবে। কিন্তু এই মাস্ট, আপনাকে এটা জ্যাম করতে হবে এবং এমসিকিউতে পার্টিসিপেট করতে হবে। দ্যাটস অল ফর টুডে। আজকে ক্লাসটা ওয়ান ওয়ে হয়ে গেল, সরি ফর দ্যাট। এরপর কোশ্চেন আছে কি এখন বলতে, যে যে ওভারঅল আইএলটিএস আজকের ক্লাস পরীক্ষা সব মিলিয়ে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, যারা বিসিএস এ পররাষ্ট্র ক্যাডার বা প্রশাসন ক্যাডারের জন্য প্রস্তুতি নেয়, সেখানে হচ্ছে স্পিকিং একটা বিষয় থাকে আর কি, ইংলিশে। তো সেখানে আসলে আইএলটিএসটা দরকার কিনা, নাকি এমনিতে প্র্যাকটিস করবো আর কি? ওকে, আচ্ছা, চ্যাট বক্সে আমি লিংক দিয়ে দিছি এক্সিট টিকেটের, সবাই ফিল আপ করা শুরু করেন। আচ্ছা, বিসিএস এ তো আইএলটিএস আমার যতদূর ধারণা আইএলটিএস তো দরকার হবে না আপনার। আম, এখনো তো শেয়ার হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আইএলটিএস আপনার পররাষ্ট্র। দরকার হবে না। হ্যাঁ, আইএলটিএস আপনার দরকার হবে না, বাট আপনার আইএলটিএস থাকলে হয়তো আপনি বেনিফিট পেতে পারেন কিনা আমি জানি না। বাট আপনার অবশ্যই দক্ষ হতে হবে আর কি, ইংলিশে কথা বলতে গেলে। আইএলটিএস এ যারা 7 পায়, 8 পায়, তাদের মতো করে, ইভেন তাদের থেকে ভালো হলেও মানে তাদের থেকে ইভেন ভালো করতে হবে আর কি। স্যার, এই পররাষ্ট্র হচ্ছে ক্যাডার ব্যাপার। বা হচ্ছে প্রশাসন ক্যাডারে তো একটু ভালো করে ইংলিশ শিখতে হয়, সেই জন্য তাহলে কি করবো আইএলটিএস ছাড়া? ইংলিশ শিখবেন, আচ্ছা। ইংলিশ শিখবেন, ইংলিশ শিখবেন। এই জেমিনি আপনার সাথে যেভাবে কথা বলে, আপনি তার সাথে সেভাবে কথা বলতে শিখবেন। ঠিক আছে? পড়বেন, নিউজ পেপার পড়বেন, নেটিভদের কথা শুনবেন, আর নিজে নিজে প্র্যাকটিস করবেন, আচ্ছা স্যার, এখানে বলা পরীক্ষা প্র্যাকটিস করবেন। সম্পর্কিত আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, জ্যামের ক্ষেত্রে হচ্ছে আমরা তো এআই ইউজ করবে অনেকে, জ্যাম মানে জমা দেওয়ার সময়, তখন হচ্ছে সেটা কি ইয়ে হবে কিনা, সমস্যা হবে কিনা ওগুলো বলতে আমরা পারি? ধরতে পারি, আমরা আমরা এগুলো এআই ইউজ করে পুরো হয়েছি ভাইয়া। জ্যামে জ্যামে এআই ইউজ করলে আমরা ধরতে পারবো, ওটা মার্ক দেওয়া হবে না। এখানে তো ভাইয়া ফিমেলদের জন্য তো হচ্ছে ক্যামেরা অন থাকবে না, তো সেখানে তো তারাও ইউজ করবে এগুলো এআই। ফিমেলরা জানে অলরেডি, ফিমেলরা জানে কিভাবে হোমওয়ার্ক দিতে হয়, সমস্যা না, ওরা অডিও দেবে আর কি। ঠিক আছে, আর মনে হয় কোশ্চেন নেই কারো। আর মডিউলটা সবাই একটু দিয়ে দিলে ভালো হতো ভাইয়া, কোন ইয়ের আর কি মডিউল? মানে মডিউল বলতে হচ্ছে মানে মার্ক, কত মার্ক আর কি, মানে কত মার্কের হবে ওগুলো এমসিকিউ। জানবেন পরীক্ষার হলে, পরীক্ষার হলে জেনে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আলাউদ্দিন ভাই, আপনার কোনো কথা থাকলে বলতে পারেন, আমার শেষ।